হ্যালো এভরিওয়ান, আমাদের সাথে মোটামুটি অনেকে জয়েন করে ফেলেছে। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু চ্যাটে রেসপন্স দিয়ে জানাও কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, শোনা যাচ্ছে। এখনো অনেকে জয়েন করে নাই আজকে, এই জন্য আমরা একটু সময় নিচ্ছি। আদিয়াত সবার আগে জয়েন করেছে আজকে। আদিয়াত, অর্চি, আবির, জেসিকা, মাহি, নিসা, নাইম, আসিফ, প্রমা, রাগিব, সিয়াম, তালহা, তৌহিদুল আমিন। আচ্ছা, মোটামুটি 50% জয়েন করেছে, আরো অনেকে আছে জয়েন করার বাকি। আজকে আমাদের এই কোষ রসায়নের যে টপিকটা আমরা পড়ছিলাম, যেটা কিনা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের আজকে শেষ ক্লাস। শর্করা, কার্বোহাইড্রেট, এটার আজকে শেষ ক্লাস। মানে কোষ রসায়ন শেষ হয়নি, কোষ রসায়নে আরো অনেক কিছু বাকি আছে। এরপরে আমরা অ্যামাইনো অ্যাসিড পড়বো। অ্যামাইনো অ্যাসিড পড়ার পরে আমরা প্রোটিন পড়বো। প্রোটিনের পরে আমরা এনজাইম পড়বো। এনজাইমের পরে আমরা লিপিড পড়বো। তো সেই হিসেবে আমাদের কি কি বাকি? আরো আরো 4টা টপিক বাকি: অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, এনজাইম আর লিপিড। তার মানে আজকের পরে আরো 4 দিন লাগবে এই পুরো চ্যাপ্টারটা শেষ হতে। অনেক লম্বা একটা চ্যাপ্টার, আটটা টোটাল 8টা লেকচার দরকার হয় এখানে। হ্যাঁ, 8টা লেকচার দরকার হয় টোটাল এই পুরো চ্যাপ্টারটা শেষ করার জন্য। মানে মোটামুটি 1 মাস লেগে যায়। এবং বাইরে বাইরে কোচিং এ বা অন্যান্য জায়গায় প্রাইভেটও কিন্তু এটাকে 1 মাসে শেষ করে, বা 1 মাসের কম সময় অনেকে করতে পারে। আমি যেটা মনে করি যে 1 মাসের কমে এটা করা উচিত না, কারণ হচ্ছে চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, হাত তুলেছে, বলো ভাইয়া। ভাইয়া, ডাইস্যাকারাইড গুলোও তো গ্লাইকোসাইডিক বন্ধনে হুম হুম, আবদ্ধ হয় আমি ডাইস্যাকারাইডরাও যতদূর জানি। গ্লাইকোসিডিক বন্ধনে আবদ্ধ হয়, এটা আমি কতদিন বলি না, আজকে বলবো এটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই চ্যাপ্টারটা, অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনি এই চ্যাপ্টারটা কেন শুরু করলেন, এই চ্যাপ্টারটা দিয়ে কেন শুরু করলেন। কথা হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে অনেক বেসিক লুকিয়ে আছে। আমাদের এই পুরো উদ্ভিদ বিজ্ঞান বা পুরো বায়োলজির অনেক বেসিক লুকিয়ে আছে কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে। সুতরাং এই চ্যাপ্টার তুমি যদি ভালো করে না পারো, তাহলে কিন্তু অনেক কিছুই তোমার ল্যাক থেকে যাবে। এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে এই চ্যাপ্টারটা কেন আমি লং টাইম ধরে পড়াচ্ছি, কারণ হচ্ছে যেহেতু এই চ্যাপ্টারটা পরবর্তীতে আমাদের আরো কাজে লাগবে, সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা আমাদের উচিত একটু স্লোলি বাট পুরোপুরি বুঝে বুঝে পড়া। যেমন তোমরা যারা আগে আম, প্রথম দিন পড়েছিলা, গ্লুকোজের স্ট্রাকচার দেখেছিলা, রিং স্ট্রাকচার, তাদের কাছে কিন্তু প্রথম দিন কঠিন লাগছিল, তাই না? কিন্তু পরে যখন দ্বিতীয় দিন তোমরা ডাইস্যাকারাইড দেখলা, তখন কিন্তু এটা ইজি হয়ে গেছে। এবং দেখো, গ্লুকোজটা এতবারই আমরা প্র্যাকটিস করলাম যে গ্লুকোজটা কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। সেম এখানেও একই অবস্থা, আমরা এই চ্যাপ্টারটা পুরোপুরি একদম আত্মস্থ করতে যাচ্ছি, এই জন্য আমি একটু স্লো পড়াচ্ছি। আর দেখো, কিছু সব চ্যাপ্টারে কিন্তু এক সময় লাগে না। তোমরা যখন 9-10 পড়ছো তখন দেখছো কিছু কিছু চ্যাপ্টার অনেক সময় লাগছে, আবার কিছু কিছু চ্যাপ্টার 2 দিনই শেষ হয়ে গেছে। ঠিক আছে, যেমন ধরো তোমরা মনে আছে তোমাদের ফুসফুস, তারপর কিডনির যে চ্যাপ্টার গুলো, এগুলো 2 দিনই শেষ হয়ে গেছে। কিন্তু আবার ওইদিকে খাদ্য পুষ্টি পরিপাক, কোষ ও কোষের গঠন, তারপর হচ্ছে ব্রেন, এই চ্যাপ্টার গুলো কিন্তু অনেক সময় লাগে। তো দেখো, এই চ্যাপ্টারটা 1 মাস সময় লাগছে। আবার দেখো, কোষ ও কোষের গঠন, এটাও 1 মাস সময় লাগবে। কিন্তু কোষ বিভাজনটা 2 ক্লাসে শেষ হয়ে যাবে। কোষ বিভাজন 2 ক্লাসে শেষ হয়ে যাবে। তারপর ধরো আমাদের অণুজীব নামের চ্যাপ্টার আছে, ওটা মোটামুটি 15 দিনের মতো লাগবে। তারপরে এরপরে আবার আছে হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ওটা মাত্র 2 ক্লাস, 2 ক্লাসই শেষ, মানে 1 সপ্তাহ। তারপরে ধরো শৈবাল ছত্রাক, ওটাও 2-3 ক্লাস, মানে 1 সপ্তাহের মধ্যে শেষ। তারপরে আছে নগ্নবীজা পৃথিবীজী, এটা 3 থেকে 4টা ক্লাস লাগবে। তারপর আছে টিস্যু, টিস্যু 3 ক্লাসে শেষ, মানে ওইগুলো কিন্তু অনেক ছোট ছোট, ওগুলো 1 সপ্তাহ, বড় যে 2 সপ্তাহে কিন্তু শেষ হয়ে যাবে চ্যাপ্টার গুলা। এরপরে আমাদের আছে প্রাণী বিজ্ঞানের দিকে যদি যাই, প্রথমে আছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এটা 3 দিন লাগে, 3 দিনে শেষ, মানে 1.5 সপ্তাহে শেষ। তারপরে আছে হচ্ছে ঘাস ফড়িং রুই মাছের চ্যাপ্টার আছে, ওটা অনেক সময় লাগে, ওটা ওটা অনেক বড় একটা চ্যাপ্টার। 3টা টপিক আছে: ঘাস ফড়িং, রুই মাছ আর হাইড্রা। তো 3টা টপিক, প্রত্যেকটা টপিক 2 দিন করে পড়লেও কিন্তু মোটামুটি 6টা ক্লাস, মানে 1 মাসের মতো লেগে যায়। ঠিক আছে। তারপরে হচ্ছে পরিপাকের একটা চ্যাপ্টার আছে, পরিপাকের চ্যাপ্টার পড়তে 2 সপ্তাহ লাগবে। রক্তের চ্যাপ্টার পড়তেও 2 সপ্তাহ লাগবে। ঠিক আছে।
তারপরে হচ্ছে পানি বিজ্ঞানে আছে এরকম আমরা। এরপরে আছে হচ্ছে শ্বসন, শ্বসন আর রেচন, এগুলো আবার 2 দিনে শেষ হয়ে যায়, 9 10 এর মতোই। তারপরে হাড্ডির চ্যাপ্টার আছে, হাড্ডির চ্যাপ্টার 2 3 দিন লাগবে। তারপরে ব্রেনের চ্যাপ্টার আছে, ব্রেনের চ্যাপ্টার অনেক সময় লাগবে, ব্রেনের চ্যাপ্টারটা আমি 1 মাস ধরে পড়াবো, অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, তার মানে কিছু কিছু চ্যাপ্টার আছে খুবই বড়, কিছু কিছু চ্যাপ্টার আছে ছোট। তো আমি প্রথমে শুরু করছি কিন্তু একটা বড় চ্যাপ্টার দিয়ে। এর মধ্যে অষ্টম অধ্যায়, উদ্ভিদ বিজ্ঞানের অষ্টম অধ্যায় একটা চ্যাপ্টার আছে যেটার নাম হচ্ছে উদ্ভিদের শারীরিক তত্ত্ব। মানে ইন্টারের 2টা প্রশ্ন থাকে একটা চ্যাপ্টার থেকে, একটা চ্যাপ্টার থেকে, বোটানি। তোমরা বুঝতে পারতেছো চ্যাপ্টারটা কত গুরুত্বপূর্ণ, এবং চ্যাপ্টারটা অনেক বড়। বলা হয়ে থাকে ওই চ্যাপ্টারটা নাকি উদ্ভিদ বিজ্ঞানের সব থেকে কঠিন চ্যাপ্টার। একটা হচ্ছে কোষ রসায়ন, আর একটা হচ্ছে উদ্ভিদের শারীরিক তত্ত্ব। তার মধ্যে অন্যতম একটা কঠিন চ্যাপ্টার কিন্তু আমরা এখন পড়তেছি। ঠিক আছে, আমি তোমাদের এটা আগে বলি নাই। ঠিক আছে, আমি তোমাদের এটা আগে বলি নাই, কারণ হচ্ছে তোমরা ঘাবড়ায় যাবা এই জন্য। তোমরা ঘাবড়ায় যাবে এই জন্য আমি এটা বলি নাই। কিন্তু যেটা সত্যি কথা সেটা হচ্ছে আহ ওইটা হচ্ছে সব থেকে কঠিন চ্যাপ্টার, মানে এখন আমরা যেটা পড়তেছি এটা সব থেকে কঠিন চ্যাপ্টার। হ্যাঁ, তো মানে অন্যতম একটা কঠিন চ্যাপ্টার। তারপরে আমি তোমাদের এটা দিয়েই শুরু করছি, কারণ বেসিক যেহেতু আছে। এবং কঠিন চ্যাপ্টারটা যদি আমরা সহজ করে শিখে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা কি হয়ে যায়, কনফিডেন্স হয়ে যায়, তাই না? তো সেই কনফিডেন্সটা তৈরি করার জন্যই কিন্তু আমি তোমাদের কঠিন চ্যাপ্টার দিয়ে পড়ানো শুরু করছি। ওকে, আচ্ছা, তাহলে আর কথা বাড়াবো না। মোটামুটি আমাদের সাথে কতজন জয়েন করছে দেখিনি একটু আমি, 26 জন জয়েন করে ফেলছে আস্তে আস্তে। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সব থেকে বেশি স্টুডেন্ট জয়েন করুক তারপর অ্যানাউন্সমেন্টটা দিব। হ্যাঁ, সব থেকে বেশি স্টুডেন্ট যখন মানে জয়েন করবে তারপর অ্যানাউন্সমেন্টটা দিব। ওকে, তাহলে আমরা চলো একটু একটু করে পড়ায় ঢুকে যাই, পড়াটা একটু একটু করে শুরু করি। দেখো আমি এখানে, আমি আমার ভিডিওটা অফ করে দিই। আমি এখানে লিখেছি যে পলিস্যাকারাইড, আজকে আমরা বেসিক্যালি পলিস্যাকারাইড পড়বো। আজকে আমরা বেসিক্যালি পলিস্যাকারাইড পড়বো। পলিস্যাকারাইড কি, আমরা আগের দিন ডাইস্যাকারাইড পড়ছিলাম, সুক্রোজ, তারপরে হচ্ছে সেলোবায়োস আর মল্টোস, ডাইস্যাকারাইড পড়ছিলাম। যখন 2টা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয় তখন সেটাকে আমরা ডাইস্যাকারাইড বলতাম। আমাদের অলিগোস্যাকারাইডও আছে, আমাদের অলিগোস্যাকারাইড নামের জিনিস আছে একটা, অলিগোস্যাকারাইড আছে, এটা নিয়ে একটু লিখি। জাস্ট এ মিনিট। আমাদের আছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডটা কি ভাইয়া? অলিগোস্যাকারাইডটা হচ্ছে আম, কি লেখলা, ল্যাপটপ রেজিস্টার দিছেন? হ্যাঁ, ল্যাপটপ রেজিস্টার দিছি। মনে কত মানি কত দিনের মধ্যে পাঠাতে হবে? হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারে পরে বলবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইডটা কি? আমরা পড়ছি যে 2টা মনোস্যাকারাইড একসাথে যুক্ত থাকলে ডাইস্যাকারাইড বলে। যদি 3 থেকে মোটামুটি 10টি, 3 থেকে 10টি মনোস্যাকারাইড যদি একসাথে যুক্ত থাকে তখন সেটাকে আমরা বলি অলিগোস্যাকারাইড। তাহলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড একসাথে যুক্ত থাকলে তখন সেটাকে আমরা অলিগোস্যাকারাইড বলি। হ্যাঁ, আমাদের বইয়ে বেশ কয়েকটা অলিগোস্যাকারাইডের নাম দেওয়া আছে, 3টা কি 4টা। যেমন 3টা মনোস্যাকারাইড একসাথে যুক্ত থাকলে আমরা এটাকে র্যাফিনোজ বলতেছি, 4টা যুক্ত থাকলে আমরা স্ট্যাকিওজ বলতেছি, স্কার্ডোজ বলতেছি। এগুলো বইয়ে আছে, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এই জন্য আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। ঠিক আছে, আমি এখন শুরু করতে চাই পলিস্যাকারাইড নিয়ে। পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড হচ্ছে যখন অনেকগুলো মনোস্যাকারাইড যুক্ত থাকবে। আচ্ছা, আমাদের বইয়ের মধ্যে পলিস্যাকারাইডের ক্লাসিফিকেশন দিছে। পলিস্যাকারাইডের ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন, পলিস্যাকারাইড হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড, গাঠনিক, আজকে ক্লাসটা আমরা 1 ঘন্টায় শেষ করব। গাঠনিক পলিস্যাকারাইড। আরেকটা পলিস্যাকারাইড আমাদের আছে, সেটা হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। আচ্ছা, গাঠনিক পলিস্যাকারাইড মানে হচ্ছে সে কিছু একটা গঠন করবে। গঠন মানে কি? সে কিছু একটা তৈরি করবে, এটাকে আমরা বলি গাঠনিক পলিস্যাকারাইড। যেমন উদ্ভিদের দেহ তৈরি করলো, উদ্ভিদের দেহ তৈরি করে কে? সেলুলোজ। উদ্ভিদের পাতায়, উদ্ভিদের যে দেহের স্ট্রাকচার, উদ্ভিদের বাকল, ঠিক আছে, ইভেন দো আমরা যেটাকে কোষ প্রাচীর বলি, এটা কি দিয়ে তৈরি?
সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে। এই জন্য সেলুলোজকে আমরা কি বলতেছি, গাঠনিক পলিস্যাকারাইড বলতেছি, কারণ সে উদ্ভিদের দেহকে কি করে, গঠন করে। আর সঞ্চয়ী পলিস্যাকারাইড কি, সঞ্চয়ী পলিস্যাকারাইড হচ্ছে কোনো কিছু যদি কারো দেহে সঞ্চিত থাকে কার্বোহাইড্রেট, তখন সেটাকে সঞ্চয়ী পলিস্যাকারাইড বলে। সেটা হচ্ছে স্টার্চ, যেটাকে বাংলায় বলা হয় শ্বেতসার। কোথায় পাই আমরা? আলু, ভাত, ডাল। আর একটা আছে গ্লাইকোজেন। তোমার 9-10-এ পড়ছো, প্রাণী দেহে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। আমাদের দেহে যে মাংসপেশি আছে, আমাদের দেহে যে মাংসপেশি আছে, এই ধরো মাংসপেশি, আমাদের যে মাংসপেশি আছে, সেই মাংসপেশির ভিতরে, সেই মাংসপেশির ভেতরে আমরা গ্লাইকোজেন পাই, ঠিক আছে। তাহলে এই জন্য এটাকে আমরা কি বলতেছি, সঞ্চয়ী পলিস্যাকারাইড বলতেছি। আমি মাংসপেশি আঁকানোর ট্রাই করলাম, যদিও এটা হয় নাই, ঠিক আছে। আর সঞ্চয়ী পলিস্যাকারাইড বললাম কি, স্টার্চ। স্টার্চ কি হতে পারে? স্টার্চ হতে পারে, আমরা যদি আলুকে বলি, আলু, হ্যাঁ, আলু। আলু হচ্ছে আমাদের স্টার্চের মধ্যে পড়ছে। ধান, গম, ভুট্টা, এগুলো হচ্ছে আমাদের কি, যেগুলোকে আমরা বলি স্টার্চ, যেগুলো আমরা খাবার খাই, হ্যাঁ। আর সেলুলোজটা কোথায় পাবো আমরা? সেলুলোজটা পাবো গাছের পাতায়। আমরা যে গাছের পাতার কথা চিন্তা করি, গাছের বাকল, মানে ইন এ ওয়ার্ড, সহজ কথায়, যে দেহটা উদ্ভিদের দেহটা তৈরি হয় কি দিয়ে? সেলুলোজ দিয়ে, ঠিক আছে। উদ্ভিদ মানেই হচ্ছে সেলুলোজ। এই জন্য, যেহেতু সে গঠন করতেছে, সেজন্য এটাকে আমি গাঠনিক পলিস্যাকারাইড বলতেছি। আর এই শ্বেতসার বা স্টার্চ এবং গ্লাইকোজেন আমাদের দেহে জমা থাকতেছে বলে আমরা এটাকে কি বলতেছি, সঞ্চয়ী বলতেছি। আচ্ছা, যেমন যেমন হচ্ছে আমাদের বডিতে স্টার্চ, আমাদের না, উদ্ভিদের বডিতে কি হয়, আলুর কথা চিন্তা করো, আলুর মূল। আলুর মূল বলতে কি, আলুর রুট, হ্যাঁ। আলু গাছের মূল মোটা হতে থাকে। মোটা কিভাবে হয়? মোটা হয় খাবার জমতে জমতে। আমরা 9-10-এ পড়ছিলাম লিউকোপ্লাস্ট, আমরা লিউকোপ্লাস্ট পড়ছিলাম। লিউকোপ্লাস্ট এমন একটা প্লাস্টিড যে কি করে, খাবার সঞ্চয় করে। ক্লোরোপ্লাস্ট কি করে, গাছের রং সবুজ করে। ক্রোমোপ্লাস্ট কি করে, ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন করা। লিউকোপ্লাস্ট কি করে, খাবার সঞ্চয় করে। তাহলে উদ্ভিদের মূলে বেশি বেশি লিউকোপ্লাস্ট জমতে জমতে মূলটা মোটা হয়ে যায়, তখন সেটা হয়ে যায় আলু, মিষ্টি আলু, এরকম আর কি ঘটনাটা, ঠিক আছে। তাহলে এই যে খাবার জমতেছে, এই খাবার গুলা হচ্ছে কি আকারে জমতেছে, স্টার্চ আকারে জমতেছে, বুঝতে পারছি। আর গ্লাইকোজেন তো আমাদের মাংসপেশিতে সঞ্চয় থাকে, এটা একটা শর্করা। আমাদের আমাদের মাংসপেশি, আমাদের দেহে যে শর্করাটা জমা থাকে, এটা কি আকারে জমা থাকে, গ্লাইকোজেন আকারে জমা থাকে, ঠিক আছে। এই জন্য এগুলাকে আমরা বলছি সঞ্চয়ী, এগুলাকে আমরা বলতেছি সঞ্চয়ী। তাহলে প্রাথমিকভাবে আমরা পলিস্যাকারাইডকে কয়টা ভাগে ভাগ করতে পারলাম? দুইটা ভাগে ভাগ করতে পারলাম, গাঠনিক পলিস্যাকারাইড আর হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। এটুক জিনিস হয়তো বা ক্লিয়ার তোমাদের, হ্যাঁ। তাহলে আমরা বেসিক্যালি এই তিনটে জিনিস নিয়ে আলোচনা করব, সেলুলোজ, স্টার্চ আর গ্লাইকোজেন। আর আমাদের এই চ্যাপ্টারের কার্বোহাইড্রেট অংশে এই তিনটে জিনিস আমাদের এখন পড়া বাকি, সেলুলোজ, স্টার্চ আর গ্লাইকোজেন। এই তিনটে জিনিস আমাদের পড়া বাকি, বাকি সবই মোটামুটি আমাদের এই কার্বোহাইড্রেট থেকে পড়া হয়ে গেছে। আচ্ছা, এখন তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আম, ধরো মোটা আমরা আমরা 4টা ক্লাস, আমি বলেছিলাম 4টি ক্লাস তোমাদের ফ্রি দিব। 4টি ফ্রি ক্লাস তোমাদেরকে আমি দিব 15 দিনের জন্য, যদিও 15 দিনের আগে 4টা ফ্রি ক্লাস হয়ে গেছে। তো আজকে হচ্ছে মাসের কত তারিখ? আজকে হচ্ছে মাসের 27 তারিখ। তোমাদের নেক্সট ক্লাস থাকবে হচ্ছে 2 জুলাই। তোমাদের নেক্সট ক্লাস হবে 2 জুলাই, ঠিক আছে। 1 জুলাই সারাদিন আমার উদ্বাসে ক্লাস থাকবে, এই কারণে আমি ওই দিন নিতে পারবো না। আর 2 জুলাই তোমাদের ক্লাস থাকবে, ওকে। তো এখন কথা হচ্ছে, 2 জুলাই ক্লাস করার জন্য 2 জুলাই ক্লাস তারাই করতে পারবে যারা আমাকে পেমেন্ট করবে। তার মধ্যে কিছু স্টুডেন্ট আগে আগে পেমেন্ট করে দিয়েছে, আদিয়াতের 2-3 জন ফ্রেন্ড, তারা আগে আগে পেমেন্ট করে দিয়েছে। তো তাদের ক্ষেত্রে এখনই পেমেন্ট নেওয়া হচ্ছে না। বা যারা হচ্ছে এখনো পেমেন্ট করো নাই, তারা মানে 2 তারিখের আগের মধ্যে তোমরা পেমেন্ট করবা, এবং পেমেন্ট যারা করবে শুধুমাত্র তাদেরকে নিয়েই
পরবর্তীতে আরেকটা গ্রুপ খোলা হবে এবং সেটা থাকবে একদম ক্লোজ গ্রুপ, ফেসবুকে ক্লোজ গ্রুপ। সেই গ্রুপে স্টুডেন্টরাই আমার লিংক পাবে এবং ক্লাসগুলো করতে পারবে। এবং নেক্সট দিন থেকে ক্লাস সিস্টেমটা হবে হচ্ছে ওয়েটিং রুম সার্ভিসের মতো, অর্থাৎ কেউ ডিরেক্টলি ক্লাসে জয়েন করতে পারবে না। যারা যারা পেমেন্ট করবে শুধুমাত্র তাদেরকে আমি ক্লাসে কি করব, ক্লাসে অ্যাপ্রুভ করব। হ্যাঁ, পেমেন্টের কথা শুনে অনেকেই পালাই গেছে। ঠিক আছে, স্টুডেন্ট কমে গেছে, 25 জন থেকে 20 জন হয়ে গেছে। পেমেন্টের কথা শুনলেই সবাই হাওয়া হয়ে যায়। ওকে, আর হচ্ছে 21 তারিখের পরে যারা জয়েন করেছে তাদের পেমেন্ট হচ্ছে 350 টাকা। আর তোমরা তোমরা যারা মনে করো যে 15 ডেজ পর পর পেমেন্টটা ঝামেলা হবে, তো তোমরা যেটা করতে পারো, একবারে পুরো 1 মাসে পেমেন্টটা করে দিতে পারো। পেমেন্ট সিস্টেম তো বলে দেওয়াই হয়েছে। আর পেমেন্ট করতে হবে হচ্ছে বিকাশে। বিকাশ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আমার বিকাশ নাম্বারটা 0171। আচ্ছা, আমি বিকাশ নাম্বারটা এখানে না দিয়ে আমি চ্যাটে দিয়ে দিচ্ছি, মিটিং এর সবার জন্য চ্যাটে দিয়ে দিচ্ছি আমার বিকাশ নাম্বার। দেখো তোমাদের কাছে একটা বিকাশ নাম্বার চলে গেছে, তোমরা সেন্ড মানি করবা। ঠিক আছে, নাম্বারটা পেয়ে থাকলে তোমরা সবাই ইয়েস লেখো। ওকে, সুতরাং নেক্সট ক্লাসে তারাই জয়েন করতে পারবে যারা পেমেন্ট করবে। ওকে, আচ্ছা, তার মোটামুটি নাম্বার পেয়ে গেছে, নাম্বার আমি দিয়ে দিছি। ওকে, নেক্সট ক্লাসে তারাই জয়েন করতে পারবে যারা পেমেন্ট করবে। আর পেমেন্ট ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে, পেমেন্ট ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে তোমরা আমাকে এই নাম্বারেই ফোন দিতে পারো। এই নাম্বারে ফোন দিলেই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, আর তোমাদের যেসব ফ্রেন্ডরা ক্লাস করতে পারে নাই আজকে, তারা তো ভিডিও তো দেখবে, পরবর্তীতে ভিডিও তো পাবেই। আর তোমরা তাদেরকে একটু জানিয়ে দিও পেমেন্টের বিষয়ে, তাদেরকে এনশিওর করো। টাকা দেওয়ার সময় কি সময় কিছু লিখতে হবে। তোমরা তোমরা যদি অ্যাপ থেকে পেমেন্ট করো, বিকাশের অ্যাপ থেকে পেমেন্ট করো, সেক্ষেত্রে তোমার রেফারেন্সে তোমার নামটা লিখে দিতে পারো, তোমার মানে নিউ 11 এবং তোমার নাম লিখে দিতে পারো রেফারেন্সে। হ্যাঁ, আচ্ছা, 15 দিন পর পর মানে এটা হচ্ছে 20 তারিখের আগে একটা অফার ছিল, সেই অফারটা এখন আর প্রযোজ্য না। ওইখানে অফারটা এরকম ছিল যে 15 দিন পর পর 50% করে পেমেন্ট করতে পারবে। হ্যাঁ, তো এটা অনেকের ক্ষেত্রেই সমস্যা হয়, তো অনেকের ক্ষেত্রে সমস্যা হয়। সেক্ষেত্রে ওটা দরকার নেই, তোমরা প্রতি মানে একদম পুরো 1 মাসের পেমেন্ট একসাথে করে দিতে পারো। ঠিক আছে, ওকে। আর আরো কিছু যদি জানার থাকে, সেক্ষেত্রে তোমরা আমাকে এই নাম্বারে ফোন দিও। হ্যাঁ, পেমেন্ট বা এই সংক্রান্ত আরো আমি আমি আর এই ব্যাপারে তেমন কোনো কথা বলতে চাচ্ছি না। আম, তোমরা এই ব্যাপারে আমাকে ফোন দিও, ফোনে ক্লিয়ার হয়ে নিও, ক্লাসের পরে ফোন দিয়ে ক্লিয়ার হয়ে নিও। আর যাদের বিকাশ নাই, তারা বাইরের যে কোনো দোকান থেকে বিকাশ করে ফেলতে পারবা। যে কোনো দোকান থেকে আমার নাম্বারে সেন্ড মানি করলে, পার্সোনাল নাম্বারে সেন্ড মানি করলে পেয়ে যাবা। ফাইম জিজ্ঞেস করতেছে মনোস্যাকারাইড পড়ানো শেষ। হ্যাঁ, মনোস্যাকারাইড ভাই পড়ানো শেষ, সমস্যার কিছু নাই। আমাদের গ্রুপে ভিডিও দেওয়া আছে, মনোস্যাকারাইডের ভিডিও গ্রুপে লিংক দেওয়া আছে, ইউটিউব থেকে তুমি দেখে নিতে পারবা, কোনো টেনশন নাই। ঠিক আছে, ওকে, চলো এখন পড়ায় ঢুকে যাই। এখন আমরা আস্তে আস্তে একটা একটা করে পড়া শুরু করব। প্রথমে আমরা পড়বো, চলো প্রথমে আমরা কোন দিয়ে শুরু করতে পারি? প্রথমে আমরা স্টার্চ স্টার্চ দিয়ে শুরু করতে পারি। হ্যাঁ, প্রথমে আমরা স্টার্চ দিয়ে শুরু করতে পারি। জাস্ট এ মিনিট। ওকে, প্রথমে আমরা স্টার্চ দিয়ে শুরু করব। স্টার্চ, স্টার্চ কোথায় পাওয়া যাচ্ছে? স্টার্চ পাওয়া যাচ্ছে ধান, গম, ভুট্টা, আলু। আর কি কি খাই আমরা? আর কি কি খাই? ধান খাই, ভুট্টা খাই, গম খাই, আলু খাই। আর কি কি খাই? আচ্ছা, তাহলে এটা আমরা এই করে ধরি। হ্যাঁ, রাইবোজ, রাইবোজ ডিঅক্সি রাইবোজ পড়াইছেন ভাইয়া? হ্যাঁ, আমি ওটা পড়াই নাই, এটা পারাই নাই, কিন্তু আমি বেসিক কনসেপ্ট দিয়ে দিছি। তোমরা এখন মেন বই খুললে রাইবোজ ডিঅক্সি রাইবোজটা পেয়ে যাবা। ঠিক আছে, একজন বলছে জব খাই, ওকে জবটাকে অ্যাড করে দিলাম। আচ্ছা, আর যার যার যা যা মাথায় আসতেছে কি কি খাই খাদ্য শস্য টাইপের, এটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। এখন তোমরা ডিম দুধ লেখা শুরু করো না, ডিম দুধ কিন্তু কার্বোহাইড্রেট না। হ্যাঁ, ওইগুলো আবার লেখা শুরু করো না। ওকে, আমরা শর্করা জাতীয় যেগুলো খাই এগুলো তোমরা কমেন্টে লেখো, এগুলো আমি অ্যাড করে দিব আস্তে আস্তে। ওকে, আর ফাহিম ভাইয়া, আমি মনোস্যাকারাইড পড়াই ফেলছি, আর হচ্ছে ওই রাইবোজ ডিঅক্সি রাইবোজ তো তুমি পারবাই। তুমি যদি গ্লুকোজ পারো তাহলে ওইগুলো পারবা, আর তাও যদি না পারো তুমি আমাকে পার্সোনালি ইনবক্স করো, আমি তোমাকে ক্লিয়ার করে দিব। ওকে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা
এগুলো দেখলাম, এগুলো আছে। এখন এগুলো কি, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কেন বলতেছি, কারণ অনেকগুলো মনোস্যাকারাইড দিয়ে তৈরি। সেই মনোস্যাকারাইডটা কি, সেই মনোস্যাকারাইডটা গ্লুকোজ। আচ্ছা দেখো, গ্লুকোজ গ্লুকোজ আমরা আগের দিন পড়ছিলাম, দুটো গ্লুকোজ একসাথে হইলে আমরা ওটাকে ডাইস্যাকারাইড বলছিলাম। তিনটা গ্লুকোজ হইলে আমরা বলছি কি, তিনটা গ্লুকোজ হইলে আমরা বলছি অলিগোস্যাকারাইড। হ্যাঁ, এইভাবে করে যদি এটা 10+ হয়ে যায়, কত প্লাস, 10+ হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড কারা, যাদের গ্লুকোজ বা মনোস্যাকারাইডের সংখ্যা 10+। ওকে, আর এখন আমরা গ্লুকোজ নিয়ে বেশি কথা বলবো। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতাম, সেটা হচ্ছে এভাবে টান দিয়ে ডট 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 লিখতাম। এর দ্বারা আমরা বলতাম পলিমার। পলিমার, পলিমার কেন বলতাম, পলিমার কেন বলতাম, মানে একই জিনিস যখন বারবার রিপিট হয় তখন সেটাকে আমরা বলি পলিমার। আর এই পলিমার থেকেই পলিস্যাকারাইড, এই পলিমার থেকেই আসলে পলিস্যাকারাইড, বুঝতে পারছো? তাহলে আমরা এখন পলিমার আঁকানো শিখবো। এটাকে আরেক ভাষায় এইভাবেও লেখা যায়, তিনটা গ্লুকোজ দিয়ে আমি এখানে এন দিয়ে দিলাম। এন এর মানে কি, এই গ্লুকোজটা অনেকবার যাচ্ছে, অনেকবার যাচ্ছে। এভাবে আমরা কি বুঝাতে পারি, এভাবে আমরা পলিবার বুঝাতে পারি। এখন এন এর মান কত, এন এর মান কত, এন এর মান 200 থেকে 2 লক্ষ হতে পারে। এন এর মান 200 থেকে 2 লক্ষ হতে পারে। তার মানে গ্লুকোজের ক্ষেত্রে, গ্লুকোজের ক্ষেত্রে সরি স্টার্চের ক্ষেত্রে গ্লুকোজের সংখ্যা কত হতে পারে, 200 থেকে 2 লক্ষ। বুঝতে পারতেছো? এতগুলা গ্লুকোজ একসাথে যুক্ত হবে, তখন হবে কি 1 অণু স্টার্চ। বিষয়টা কিন্তু একটু কমপ্লেক্স, হ্যাঁ, বিষয়টা একটু কমপ্লেক্স, বাট অনেক ইজি, অনেক ইজি। হ্যাঁ, চলো আমরা আগানো শিখি। তাহলে আগে জানতে হবে এটা কি টাইপের গ্লুকোজ, এটা কি টাইপের গ্লুকোজ সেটা আগে জানতে হবে। গ্লুকোজটা কি টাইপের, গ্লুকোজটা আলফা ডি, গ্লুকোজটা কি টাইপের, আলফা ডি। তাহলে 200 থেকে 2 লক্ষ আলফা ডি গ্লুকোজের পলিমারই হচ্ছে স্টার্চ। স্টার্চের সংখ্যা কি বলবো, স্টার্চের সংখ্যা আমরা এভাবে বলবো, 200 থেকে 2 লক্ষ গ্লুকোজের পলিমারই হচ্ছে স্টার্চ। কি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। তাহলে 200 থেকে 2 লক্ষ আলফা ডি গ্লুকোজের পলিমারই হচ্ছে স্টার্চ। তাহলে এখন আমরা শিখবো কিভাবে পলিমারটা তৈরি হয়। ওকে, চলো আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজটা আগে আঁকাই। আবার শুরু, খাতা কলম নিয়ে বসো তোমরা, যারা যারা খাতা কলম নিয়ে বসো তারা শুরু করো। তাহলে আলফা ডি গ্লুকোজ আমরা আঁকাবো। খাতার একদম কর্নারে আঁকাবা, হ্যাঁ, খাতার একদম কর্নারে আঁকাবা, তাহলে এখন জায়গা লাগবে বেশি। আঁকাও, আলফা ডি গ্লুকোজ আঁকাও। আজকে আর আমি ডিটেলসে বলতেছি না। যাদের আলফা ডি গ্লুকোজ কিভাবে আঁকাতে হয় এ নিয়ে সব কনফিউশন আছে, বিটা ডি গ্লুকোজ নিয়ে কনফিউশন আছে, তারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, ইউটিউব থেকে ক্লিয়ার হয়ে যাবে, একটা ক্লাস দেখলেই যথেষ্ট। CH2H, 6 কার্বন যেহেতু, তাহলে আমরা 6টা হাত দিয়ে দিলাম। ওকে, মানে 4টা হাত প্রত্যেকটা দিয়ে দিলাম। এবার আমরা আমরা জেনেছিলাম যে 1 নাম্বার কার্বনে যদি সেটা আলফা ডি গ্লুকোজ হয়, তাহলে 1 নাম্বার কার্বনে ওয়েস্টটা কোথায় বসবে, নিচে বসবে। 1 নাম্বার কার্বনে ওয়েস্টটা কোথায় বসবে, নিচে বসবে। ওকে, বাকিগুলো ওয়েস্ট কিভাবে ফিল আপ করতে, আমি আজকে কিন্তু ডিটেলস বলতেছি না। আমি আগের ক্লাসে ডিটেলস অনেক বলছি, এই জন্য আমি আজকে আর এইগুলোর ডিটেলস নিয়ে তেমন একটা আলোচনা করছি না। যাদের প্রবলেম আছে তারা জাস্ট আমার আগের ভিডিওটা দেখো, একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে আলফা ডি বিটা ডি কিভাবে আঁকাবা। আজকে আমি সময় বাঁচানোর জন্য একদম একটানা এঁকে যাচ্ছি। তাহলে তোমরা জানো এটা কি গ্লুকোজ, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। যারা আজকের ক্লাসে নতুন তাদের হয়তো বা কঠিন লাগতে পারে, বা টেনশনের কিছু নাই, তোমরা যদি জাস্ট একটু আগের ক্লাসগুলো আমার দেখো ইউটিউবে, তাহলে একদম সব ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কয়টা আলফা ডি গ্লুকোজ গেলাম, একটা আলফা ডি গ্লুকোজ গেলাম, আমাদের আমাদের আরো একটা আঁকাতে হবে, আমাদের আরো একটা আঁকাতে হবে, টোটাল 3টা আঁকাতে হবে, টোটাল 3টা, পাশাপাশি 3টা আঁকাও, পাশাপাশি 3টা আঁকাও। আমরা জানি গ্লুকোজে কার্বন থাকে 6টা, আমরা জানি গ্লুকোজে কার্বন থাকে 6টা। তাহলে প্রথমে আমরা এরকম 5টা কার্বন দিয়ে উপরে আরেকটা কার্বন দিয়ে CH2H লিখে দিলাম, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন। ওকে, এটা 1 2 3 4 5 6, সেম 1 2
3 4 5 6। এরপরে আমরা জানি যে প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত হয়, প্রত্যেকটা কার্বনের আগে 4টা করে হাত আমরা দিলাম। আচ্ছা, আমাদের কাছে দুই রকমের গ্লুকোজ পসিবল, একটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তাহলে আমরা আলফা ডি গ্লুকোজের বেলা জেনেছি আলফা ডি গ্লুকোজের 1 নাম্বার কার্বনের ওয়েজটা কোথায় হয়? নিচে হয়, ওয়েজটা নিচে হয়। আর বাকি ওয়েজ গুলো কিভাবে ফিল আপ করতে হয়? একটা হাতে একবারই ওয়েজ। আগের 5 নাম্বার কার্বনের বেলা দেখো উপরে একটা ওয়েজ হয়েছে, সুতরাং 4 নাম্বার কার্বনের ওয়েজটা হবে নিচে, 3 নাম্বার কার্বনের ওয়েজটা হবে উপরে, 2 নাম্বার কার্বনের ওয়েজটা হবে নিচে। আর বাকিগুলাই কি হবে? বাকিগুলাই হবে এইচ, বাকিগুলাই হবে এইচ, শুধু এইচ। ক্লিয়ার? এই হয়ে গেল আমার আলফা ডি গ্লুকোজ। আমার এগুলো প্রত্যেকটা আলফা ডি গ্লুকোজ আঁকাচ্ছি আমি। আমি বলছিলাম 3টা আঁকাতে হবে, সুতরাং আরো একটা আঁকাতে হবে। প্রথমে কি করতে হবে আমাদের? প্রথমে আমাদের 6টা কার্বন আঁকাতে হবে। আরেকটা কার্বন, 6 নাম্বার কার্বনটা উপরে CH2OH এর সাথে। ওকে, 4টা হাত দিয়ে দিলাম, 4টা হাত দিয়ে দিলাম। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু এটা আলফা ডি গ্লুকোজ, সুতরাং 1 নাম্বার কার্বনের ওয়েজটা নিচে দিতে হবে। ওকে, বাকি ওয়েজ গুলো দেখো, 5 নাম্বার কার্বনের উপরে ওয়েজ আছে, সুতরাং 4 নাম্বার কার্বনের নিচে ওয়েজ, এটার উপরে, এটার নিচে, আর বাকিগুলাই শুধু এইচ। হয়ে গেল? হ্যাঁ ভাইয়া বলো, আনমিউট করে দিলাম। ভাই পাশাপাশি তো আঁকা যাচ্ছে না, খাতা আড়াআড়ি নিচে করে, আঁকা যাবে? না নিচে আঁকা যাবে না, খাতা আড়াআড়ি করে ধরে নিতে হবে। আমি তোমাদের আগে বলে দিলে ভালো হতো, এটা আঁকানোর সময় তোমাদের খাতা আড়াআড়ি করে নিতে হবে, আড়াআড়ি না করলে তোমরা একসাথে 3টা আঁকাতে পারবে না। ওকে, যাতে প্রবলেম হচ্ছে খাতাকে আড়াআড়ি ধরে নাও, তাহলেই হবে, নিচে আঁকাইলে হবে না, কারণ এখানে একটা ব্যাপার আছে আমি এখন তোমাদের বলবো। আচ্ছা, খেয়াল করো, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। দেখো আগের দিনের ক্লাসটা এখানে একটু জাস্ট আপগ্রেড লেভেলের হচ্ছে। আমরা আগের দিন দেখছিলাম কি হইতো, 1 আর 4 থেকে 1 অণু পানি বের হয়ে যেত, তাই না? এখান থেকে 1 অণু কি হয়ে যেত? পানি বের হয়ে যেত। আমরা জেনেছিলাম আগের ক্লাসে, যেখানে যেখানে OH আর OH একসাথে থাকে, সেখান থেকে H2O, মানে কি, 1 অণু পানি বের হয়ে যায়, H2O বা 1 অণু পানি বের হয়ে যায়, থাকে কে? থাকে শুধু O। তাহলে এখানে এই ঘটনাটাই ঘটবে, এখানে এই ঘটনাটাই ঘটবে। তাহলে আমরা এটাকে এখন মুছে দিব। এই যে এই জায়গাটা, এই জায়গায় ও, এই জায়গায় ওইস আছে, ওইস আছে। এই ওইস, ওইস থেকে কি বের হয়ে যাবে? ওইস, ওইস থেকে 1 অণু পানি বের হয়ে যাবে। 1 অণু পানি যদি বের হয়ে যায়, তাহলে কি থাকবে? 1 অণু পানি বের হয়ে গেলে আমাদের কাছে থাকবে হচ্ছে শুধু ও। বেসিক কমন সেন্স, কিন্তু যারা আজকে নতুন তাদের জন্য ডিটেলসে বলতেছি। তাহলে এখানে থাকবে শুধু ও, এখানে থাকবে শুধু ও, যেটাকে আমরা বলি অক্সিজেন, তাই না? শুধু ও থাকবে, অক্সিজেন। এবং এখানে একটা লিঙ্ক হয়ে যাবে, একটা বন্ধন হয়ে যাবে, আমরা আগের ক্লাসে দেখছি, আগের ক্লাসে কিন্তু এটা আমরা আঁকাইছি। ওকে, এখন এইখানে দেখো, খেয়াল করো ডান দিকে, এই যে এই দুটো ক্ষেত্রে দেখো, এখানেও ওইস আছে, ওইস আছে। এখান থেকেও কি হবে? পানি বের হয়ে যাবে, এখান থেকেও কি হয়ে যাবে? পানি বের হয়ে যাবে। পানি যদি বের হয়ে যায়, তাহলে থাকবে কে? শুধু ও, থাকবে শুধু ও। বেসিক্যালি আমরা ট্রাইস্যাকারাইড আঁকাইলাম, 3টা মনোস্যাকারাইডকে একসাথে যুক্ত করলাম। আচ্ছা, গ্লাইকোসাইডিক বন্ধনটা কি? দেখো এখানে ক্ল্যাশ অফ ক্ল্যান তৈরি হয়েছে একটা, সিওসি, সিওসি, যেই সিওসি এর মাধ্যমে 2টা কার্বোহাইড্রেটকে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। আমি একটু আগে লিখছিলাম না গ্লাইকোসাইডিক বন্ধন? এই সিওসি যে বন্ধনের মাধ্যমে কি করা হয়, 2টা কার্বোহাইড্রেটকে যুক্ত করা হয়, এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এটা আমার গতকালকে পড়ানো উচিত ছিল, আমি আমার খেয়াল ছিল না, জন্য বলতে ভুলে গিয়েছিলাম। তাহলে এই হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে কার্বোহাইড্রেট কি হয়? যুক্ত হয়। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি এটাকে আমি এটাকে পলিস্যাকারাইড কিভাবে বানাবো? এটাকে আমি পলিস্যাকারাইড কিভাবে বানাবো, এটাই হচ্ছে আমার কোশ্চেন। পলিস্যাকারাইড হতে গেলে কি করতে হয়? অনেকগুলো একসাথে আনতে হয়। আমি একটু উপরে যাই, আমরা দেখো, আমি দেখাইছিলাম যে আমরা যে এই কাজটা করতে পারি, 3টা একে মাঝখানে এন দিয়ে দিতে পারি।
এখন আমরা এই কাজটাই করব। দেখো আমার কাছে 3টা গ্লুকোজ আছে, আমি একটা ব্র্যাকেট দিব, মন দিয়ে দেখবে এই জায়গাটা, আমি এইখানে একটা ব্র্যাকেট দিলাম, আরেকটা ব্র্যাকেট দিব আমি এই জায়গায়। ওকে, ব্র্যাকেট দিয়ে লিখবো এন। এর মানে কি? এর মানে ভিতরে এই জিনিসটা বারবার রিপিট হবে, আর তখনই এটা পলিস্যাকারাইডে পরিণত হবে। অর্থাৎ আমরা 3টা মনোস্যাকারাইড একে ডিরেক্টলি এন দিয়ে আমরা এটাকে পলিস্যাকারাইড হিসাবে কি করতে পারি, ডিফাইন করতে পারি। এই হচ্ছে সহজ উপায়। ওকে, বুঝতে পারলাম। এখন আমরা একটা মিস্টেক করি, কমন মিস্টেক ইন বায়োলজি বলে এটাকে আমি, সেটা হচ্ছে আমরা ব্র্যাকেট দেওয়ার সময় একটা মিস্টেক করে ফেলি। আচ্ছা আমি লাস্টের ব্র্যাকেটটা আবার তুলে দিই। আমরা অনেকে করি কি, আমরা অনেকে ব্র্যাকেটটাকে, সরি, এই জায়গায় দিই এবং তারপর এন লিখি। এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো ভিতরে গ্লাইকোসাইডিক বন্ধন কয়টা হয়ে গেল? 2টা। ঠিক আছে, এটা একটা কমন মিস্টেক, এটা করা যাবে না। ওকে, বন্ধনটা এমন ভাবে দিতে হবে যাতে ভিতরে গ্লাইকোসিডিক বন্ধন করা থাকে, একটা থাকে। সুতরাং বন্ধনটা হবে এই জায়গায়। বুঝতে পারলাম। অনেকে আবার করি কি, এই বন্ধনটা এই যে বাম দিকের বন্ধনটা এইখানে দিই, বাম দিকের বন্ধনটা এইখানে দিই, আবার এখানে আবার ক্লোজ করে দিই। তার মানে কি ভিতরে কোনো গ্লাইকোসিডিক বন্ধন আর থাকলোই না। এটাও করা যাবে না। মানে বন্ধনটা এমন ভাবে দিতে হবে ভিতরে যাতে একটা গ্লাইকোসিডিক বন্ধন এবং একটা গ্লুকোজ থাকে। এবং এখানে এটা কি লিঙ্কেজের মাধ্যমে হয়েছে? এরা 1,4 লিঙ্কেজের মাধ্যমে হয়েছে, 1,4 লিঙ্কেজের মাধ্যমে হয়েছে। তাহলে আমি এটা বলতে পারি আলফা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ, যেটাকে আমরা আগের দিন বলছিলাম মল্টোজ, তাই না? আগের দিন আমরা মল্টোজ বলছিলাম, বাট এটার সাথে আমরা একটা ওয়ার্ড যুক্ত করে দিলাম, সেটা হচ্ছে পলিমার। আমরা কি যুক্ত করলাম? পলিমার। তখনই সেটা হয়ে যাবে স্টার্চ। আমরা আগের দিন বলছিলাম যে আলফা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ যদি দুটো যুক্ত হয় সেটাকে আমরা মল্টোজ বলি। কিন্তু যখন আমরা পলিমার ওয়ার্ডটা যুক্ত করব, তার মানে কি বারবার হচ্ছে, তখনই সেটা কি হয়ে যাবে? স্টার্চ হবে। আর স্টার্চে এন এর মান কত? এন এর মান মানে এই গ্লুকোজের মান কি হবে? গ্লুকোজের সংখ্যা 200 থেকে 2 লক্ষ পর্যন্ত হতে পারে। ওকে, এন এর মান ভিন্ন, বাট গ্লুকোজের সংখ্যা পুরোটার মধ্যে 200 থেকে 2 লক্ষ হবে। এই হচ্ছে স্টার্চ, এটাই হচ্ছে আমাদের স্টার্চ। বুঝতে পারছো ভাইয়া? ইজি? কারো কোনো কনফিউশন? হাত তোলো। এবার যাদের কনফিউশন আছে হাত তোলো। আচ্ছা, হাত তুলছে। নসিন, নসিন ভাইয়া বলো। ভাইয়া আমরা এই যে অক্সিজেনের ফার্স্টে যে অক্সিজেনের ব্যাকেটটা দিছি হুম, গ্লাইকোসাইডিক বন্ধনে, ওই ব্যাকেটটা ফার্স্টের ব্যাকেটটা অক্সিজেনের আগে দিয়ে সেকেন্ডটারটা পরে দিতে পারি না? আচ্ছা দেখো আমি দেখাই, আমি অন্য একটা কালি দিয়ে দেখাই। বুঝতে পারছি তোমার কোশ্চেনটা। তুমি চাইলে একটা ব্র্যাকেট এইখানে দিবা, এই তো যাচ্ছ তাই তো, একটা হ্যাঁ ব্র্যাকেট জি এইখানে, ভাইয়া। তাহলে আরেকটা ব্র্যাকেট তোমার দিতে হবে এইখানে। ব্র্যাকেট তুমি যেখানে সেখানে দিতে পারো, শর্ত হচ্ছে ভিতরে একটা গ্লাইকোসিডিক বন্ধন আর একটা গ্লুকোজ থাকতে হবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার আছে হচ্ছে নওশাদ, আমাদের সাথে আছে নওশাদ। বলো ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গ্লাইকোসাইড বন্ধনের মাধ্যমে কি একটা বলছেন গঠন হয়? গ্লাইকোসিডিক বন্ধনের মাধ্যমে অনেকগুলা গ্লুকোজ যুক্ত হয় বা অনেকগুলা কার্বোহাইড্রেট যুক্ত হয়, আচ্ছা ভাই, এবং ওটা কি লেখার জন্য আর কি ভাই? এভাবে যুক্ত হয়ে হয়ে অনেক রকমের পলিস্যাকারাইড তৈরি হয়। যেমন এখন আমরা স্টার্চ পড়লাম, আমরা একটু পরে গ্লাইকোজেন পড়বো, সেলুলোজ পড়বো, সবগুলোর ক্ষেত্রে গ্লাইকোসিডিক বন্ধনটা লাগবে। আগের দিন আমরা চিনি পড়ছিলাম, আগের দিন আমরা মল্টোজ পড়ছিলাম, সেলোবায়োস পড়ছিলাম, সেক্ষেত্রেও গ্লাইকোসিডিক বন্ধন লাগছিল। অর্থাৎ এই যে ক্ল্যাশ অফ ক্ল্যান যেটাকে বললাম, সিওসি, এটাই হচ্ছে তোমার গ্লাইকোসিডিক বন্ধন। আচ্ছা ওকে, আর কারো কোনো কোশ্চেন? হাত তুলো ভাইয়া, কারো কোশ্চেন থাকলে হাত তুলো। এখন তোমাদের আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, তার আগে এটাকে একটু জুম আউট করি। জাস্ট এ মিনিট। জাস্ট এ মিনিট। আচ্ছা দেখো, দেখতে পারতেছো এটাকে আমি কি নাম দিছি? স্টার্চ নাম দিছি। স্টার্চ নাম দিছি কখন? যখন গ্লুকোজের সংখ্যা 200 থেকে 2 লক্ষ, 2 লাখ হয়েছে, তাই তো, তখন আমি এটাকে বলছি স্টার্চ। ভাই ব্র্যাকেটটা কি গাঢ় করা যাবে?
ব্র্যাকেটটা আর গাঢ় কেমনে করবো ভাই, নেক্সট গুলো আর গাঢ় করে আঁকাই দিব, সমস্যা নেই, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, গ্লুকোজের সংখ্যা 200 থেকে 2 লক্ষ হইতে হবে। এখন গ্লুকোজের সংখ্যা যদি কম হয়, দেখো আমি আমি একটু ক্লিয়ার করি, ধরো আমি আলু খাইলাম, আলু, ভাতের সাথে আলু খাইলাম, আলু ভর্তা দিয়ে ভাত খাইলাম, আলু ভর্তা দিয়ে ভাত। যেমন এখন আমার চা খেতে ইচ্ছা করতেছে, যে চায়ের মধ্যে আমি চিনি দিই, চিনিটাও একটা ডাইস্যাকারাইড, ওইদিকে যাব না। তো আলু ভর্তা দিয়ে ভাত খাইলাম, আলুটাও কিন্তু একটা পলিস্যাকারাইড, আর ভাতটাও কিন্তু একটা কি পলিস্যাকারাইড, এবং দুজনে কিন্তু স্টার্চ, এই দুজনে কিন্তু কি স্টার্চ। রিয়েল লাইফ থেকে চিন্তা করার চেষ্টা করবা, তাহলে ইজি হবে, দুজনেই স্টার্চ। এখন তুমি এক এক অণু স্টার্চে 200 থেকে 2 লক্ষ, ধরো 2 লক্ষ গ্লুকোজ খাচ্ছ, পরিপাক হচ্ছে, পরিপাক হওয়ার পরে প্রত্যেকটা গ্লুকোজ কিন্তু আবার ভেঙে যাচ্ছে, আমরা পরিপাক অধ্যায়ে পড়বো। পরিপাকে দেখবো যে যত বড় পলিস্যাকারাইড আমরা খাই না কেন, পরিপাক হওয়ার পরে সেটা সরল রূপে পরিণত হয়। অর্থাৎ আমরা যদি স্টার্চ খাই, স্টার্চ, ভাত খাই, এগুলো পরিপাক হওয়ার পরে এক একটা গ্লুকোজে পরিণত হবে। অর্থাৎ আমি যদি 1 লক্ষ গ্লুকোজ বিশিষ্ট একটা স্টার্চ খাই, সেটা পরিপাক হওয়ার পরে 1 লক্ষ গ্লুকোজ আলাদা 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 হয়ে যাবে, হয়ে রক্তের মধ্যে মিশে যাবে। রক্তের মধ্যে মিশে এগুলো আবার আমাদের শরীরে জমা হবে। কোথায় জমা হবে? আমাদের লিভারে জমা হবে। কোথায় জমা হবে? লিখতেছি আমি, দাঁড়াও। জমা হবে আমাদের লিভারে, লিভার মানে কি যকৃতে, জমা হবে আমাদের মাসেলে। মানে আমি আবার ক্লিয়ার করি, তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে। আলু ভর্তা বা স্টার্চ ধরো আমি খাইলাম, খাওয়ার পর এটা যখন পরিপাক হবে, এটা যখন কি হবে? পরিপাক হবে। পরিপাক হওয়ার পরে এগুলো প্রত্যেকটা এক একটা গ্লুকোজে পরিণত হবে, আলাদা আলাদা গ্লুকোজে পরিণত হবে। এক জিনিস খেয়াল করো, এটার মানে হচ্ছে গ্লুকোজ গুলা লিঙ্কড, আর প্লাস 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 দেওয়ার মানে হচ্ছে গ্লুকোজ গুলা কি আলাদা আলাদা হয়ে গেছে। দুটো কিন্তু দুই জিনিস। হ্যাঁ, তাহলে আমরা পরিপাক হওয়ার পর প্রত্যেকটা গ্লুকোজ এরকম আলাদা আলাদা হয়ে যায়। এই আলাদা আলাদা হওয়া গ্লুকোজ গুলা, এই আলাদা আলাদা হওয়া গ্লুকোজ গুলা কি হবে? রক্তের মধ্যে মিশে যাবে, ব্লাডে মিশে যাবে, ব্লাডে। পরিপাক অধ্যায়ে আমরা পড়ছি, আমরা সামনে আরো দেখবো। এত টেনশন নেওয়ার কিছু নাই, কঠিন লাগতেছে আমি জানি, বাট টেনশন নেওয়ার কিছু নাই। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য বলতেছি। এগুলো কোথায় চলে যাবে? বা ব্লাডে চলে যাবে। ব্লাড কি করবে? এদেরকে লিভারের কাছে নিয়ে যাবে, লিভারের কাছে নিয়ে যাবে, আর নিয়ে যাবে মাসেলে। মাসেল মানে কি? মাংসপেশিতে নিয়ে যাবে। ওকে, ওইখানে যাওয়ার পরে কি হবে? ওইখানে যাওয়ার পরে আমাদের লিভার একটা কাজ করবে, সেটা হচ্ছে গ্লুকোজ 20টা করে যুক্ত করে দিবে, 20 থেকে 40টা করে যুক্ত করবে, যুক্ত করে আবার লিখে দিবে কোথায়? আবার রেখে দিবে লিভারের মধ্যে, এবং তখন এর নাম হয়ে যাবে গ্লাইকোজেন। এই হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন ইজ নাথিং, আলফা ডি গ্লুকোজের পলিমার, যেখানে 20টা গ্লুকোজ থাকবে। তা দেখো এগুলা কিন্তু সব আলফা ডি গ্লুকোজ ছিল, তাই না? তাহলে আমরা আলফা ডি গ্লুকোজ খাইছিলাম, তাহলে গ্লাইকোজেনও কি দিয়ে তৈরি হবে? আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি হবে। কত মজা, তাই না? তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়াইলো এই যে জিনিসটার স্ট্রাকচার আমরা শিখলাম, এই স্ট্রাকচার, সরি এত বড় হয়ে গেল কেন? এই যে স্ট্রাকচারটা আমরা শিখছিলাম স্টার্চের জন্য, এটাই কার স্ট্রাকচার? এটাই গ্লাইকোজেনের স্ট্রাকচার। এটাই আবার কার স্ট্রাকচার? গ্লাইকোজেনের স্ট্রাকচার। খালি মাথায় রাখতে হবে এখানে কার্বনের সংখ্যা কি, কার্বন 20 থেকে 40টা। এই হচ্ছে পার্থক্য, নাথিং এলস। এই হচ্ছে পার্থক্য, আর সবই এক। তার মানে আমরা একটা ভাত খাই, যখন ভাত খাইলে তখন আমরা স্টার্চ খাই, এই স্টার্চের মধ্যে যে গ্লুকোজ গুলা ছিল, যেগুলো গ্লাইকোসিডিক বন্ধন দ্বারা যুক্ত ছিল, সবগুলা কি হয়? সবগুলা পরিপাক হওয়ার পর আমাদের পাকস্থলীতে যে ক্ষুদ্রান্তে যে পরিপাক হওয়ার পর ভেঙে যায়। ঠিক আছে? আচ্ছা, অনেকে বোঝা নাই, তারে আমি মানে লাইভে এনে বুঝাই। হাত তোলো, হাত তোলো, যারা যারা বোঝো না গ্লাইকোজেনটা, হাত তোলো। লাইভে এনে বুঝাইলে তোমরা সবাই বুঝবা, একজনে বুঝাইলে সবাই বুঝবা। আচ্ছা উর্বাসী, ঠিক আছে তোমাকে দিই বলি। উর্বাসী, মাইক্রোফোন অন করে দিয়েছি তোমার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুমি মেবি গ্লাইকোজেন জিনিসটা বোঝো না, তাই তো? আচ্ছা, তোমাকে দিয়েই সবাইকে ক্লিয়ার করার ট্রাই করি। আচ্ছা, আমরা তো ভাত খাই, তাই না? জি। ভাতের মধ্যে
কি থাকে আমরা জেনেছি স্টার্চ থাকে, আর এখনো স্টার্চ 2 লক্ষ গ্লুকোজ দিয়ে তৈরি হতে পারে, তাই না? হুম। আচ্ছা, তাহলে এই 2 লক্ষ গ্লুকোজ দিয়ে তৈরি ভাত, ভাত যখন আমাদের পেটে যায়, পেটে যেয়ে যখন পরিপাক হয়, ক্ষুদ্রান্তে যে যখন পরিপাক হয়, পরিপাক হওয়ার পরে, পরিপাক হওয়ার পরে এই গ্লাইকোজেন গুলো কি হয়ে যায়, ভেঙে যায়। সরি, এই স্টার্চটা কি হয়ে যায়, ভেঙে যায়। তার মানে যে 2 লক্ষ গ্লুকোজ ছিল, 2 লক্ষ গ্লুকোজ আলাদা আলাদা হয়ে যায়। আগে কি ছিল, গ্লাইকোসিডিক বন্ধন দ্বারা যুক্ত ছিল, তাই তো? পরিপাক হওয়ার পরে এগুলো কি হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। তার মানে আমি 2 লক্ষ গ্লুকোজকে হ্যাঁ। আলাদা 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 করে পাবো। এরপরে কি হবে, ক্ষুদ্রান্ত থেকে এই গ্লুকোজ গুলা বের হয়ে, বের হয়ে আমাদের রক্তে চলে যাবে। এটা শোষণ বলে, খাদ্যবস্তুর শোষণ, এটা আমরা পরিপাক অধ্যায়ে পড়বো। কি হবে, বের হয়ে কোথায় চলে যাবে, রক্তে চলে যাবে। এবং রক্তের মধ্যে কিন্তু গ্লুকোজ গুলো এখন কি ছড়িয়ে আছে। এখন এই গ্লুকোজ গুলাকে রক্ত নিয়ে লিভারের কাছে যাবে। কোথায় যাবে, লিভারের কাছে। আচ্ছা, এই গ্লুকোজ গুলো কি গ্লুকোজ ছিল, আলফা না বিটা? এই গ্লুকোজ গুলো কি ছিল, আলফা না বিটা? আলফা আলফা। আলফা আলফা। আলফা। তাহলে লিভারের কাছে আলফা গ্লুকোজ নিয়ে গেল, লিভার আবার কি করবে, লিভারের পক্ষে ওই যে 2 লক্ষ 3 লক্ষ গ্লুকোজ তো একসাথে করা পসিবল না। লিভার করবে কি 20 থেকে 40টা করে যুক্ত করবে গ্লাইকোসিডিক বন্ধন দিয়ে, মানে আবার বন্ধন তৈরি করা হবে, বুঝছো? এবং তখন তার নাম হয়ে যাবে গ্লাইকোজেন, হুম। তখন তার নাম হয়ে যাবে গ্লাইকোজেন। এই হচ্ছে গ্লাইকোজেন স্টার্চের বেসিক পার্থক্য। ক্লিয়ার? এবং তখন এই গ্লাইকোজেনটা আমাদের বডিতে কি থাকবে, সঞ্চিত হয়ে থাকবে। এই জন্য এটাকে বলতেছে সঞ্চিত খাদ্য। ওকে। আর আর যদি কারো প্রবলেম থাকে হাত তোলো, সমস্যা নাই, ক্লিয়ার করব, সবার ক্লিয়ার করব। কারো যাতে কনফিউশন না থাকে আমরা সেই চেষ্টাই করব, কারো যাতে কনফিউশন না থাকে। হাত তোলো, কার কনফিউশন আছে হাত তোলো। নূর হোসেন আসিফ, ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইলে আমাকে একটু লিখে জানাও ক্লিয়ার হইছে। নূর হোসেন আসিফ, জি ভাই ক্লিয়ার। ওকে, তাহলে আমরা আমরা দেখো একটা সংকেত থেকে স্টার্চও পড়ে ফেললাম, আবার গ্লাইকোজেনও পড়ে ফেললাম। ওকে, এবার গ্লাইকোজেনের স্ট্রাকচার আছে, এটাই গ্লাইকোজেনের স্ট্রাকচার ভাই, এটাই আসে, এটাই গ্লুকোজেনের স্ট্রাকচার, এটাই স্টার্চের স্ট্রাকচার। খালি বেসিক পার্থক্য হচ্ছে গ্লুকোজের সংখ্যাটা, আসতে পারে পরীক্ষায়। এবার আমরা দেখবো হচ্ছে, এবার আমরা দেখবো সেলুলোজ। তাহলে আমরা স্টার্চ পড়ে ফেললাম, আমরা স্টার্চ পড়ে ফেললাম, আমরা গ্লাইকোজেনও পড়ে ফেললাম, আমাদের বাকি থাকলো সেলুলোজ। চলো আমরা সেলুলোজটা দেখি, আমরা এখন সেলুলোজটা দেখবো। আচ্ছা, আমি বলছি স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার, ঠিক আছে? স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজের পলিমার। আবার লিখতেছি, স্টার্চ ইজ এ পলিমার অফ আলফা ডি গ্লুকোজ। আর সেলুলোজ, এখন যেটা পড়বো, সেলুলোজ ইজ এ পলিমার অফ কি হইতে পারে, বিটা ডি গ্লুকোজ। তোমাদের সেলোবায়োজের কথা মনে আছে, সেলোবায়োস ডাইস্যাকারাইড যেটা ছিল, এই সেলোবায়োসটা কিন্তু কি ছিল, বিটা ডি গ্লুকোজ দিয়েছিল, বাট দুইটা। তেমনি সেলুলোজটাও বিটা ডি গ্লুকোজ, বাট অনেকগুলা। অনেকগুলা অনেকগুলা কয়টা হইতে পারে, হাজারের উপরে, 1000 2000-এর উপরে। স্টার্চের মতো তো 2 লক্ষ 3 লক্ষ না, 1000 2000-এর উপরে। 3000টা হয় সাধারণত, 3000 সেলুলোজ একসাথে মিললে সেলুলোজের একটা চেন তৈরি হয়। 3000 সেলুলোজ মিলে একটা সেলুলোজের চেন তৈরি হয়, পরে সেটা দিয়ে আমাদের কোষ প্রাচীর তৈরি হয়। হ্যাঁ, কোষ প্রাচীর। আচ্ছা, তাহলে সেলুলোজ, এখানে গ্লুকোজের সংখ্যা কত হতে পারে, এখানে গ্লুকোজের সংখ্যা 1000 থেকে 3000-এর মতো বা তার বেশি হইতে পারে। হ্যাঁ, বাট স্টার্চের মতো এত বেশি না, স্টার্চের মতো গ্লুকোজের পরিমাণ এত বেশি এখানে না। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আবার আবার আমাদের এবার বিটা ডি গ্লুকোজ আগাইতে হবে। এবার আমাদের কি করতে হবে, বিটা ডি গ্লুকোজ আগাইতে হবে। তাহলে 3টা বিটা ডি গ্লুকোজ আগাইতে হবে আমাদের, কয়টা, 3টা। সুতরাং খাতায় জায়গা রেখে আর আরি করে আগাও। ওকে, চলো শুরু করি। খাতায় জায়গা রেখে আর আরি করে আগাবা। এই গ্লুকোজটা কতবার আমরা আঁকাইলাম,
এরপরেও যদি কারো প্রবলেম থাকে এই গ্লুকোজ আঁকানোতে, ভাইরে ভাই, আমরা বলতেছি এটা হচ্ছে বিরেডি গ্লুকোজ। এটা হচ্ছে কি বিরেডি গ্লুকোজ। বিরেডি গ্লুকোজের বেলায় 1 নাম্বার কার্বন, এটা তো 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনের ওয়েস্টটা হবে উপরে, 1 নাম্বার কার্বনের ওয়েস্টটা হবে কোথায়, উপরে। ওকে, এই হচ্ছে পার্থক্য আলফা আর বিটায়। আলফা ডি গ্লুকোজে 1 নাম্বার কার্বনের ওয়েস্ট ছিল নিচে, আর বিরেডি গ্লুকোজে 1 নাম্বার কার্বনের ওয়েস্ট হবে উপরে। আর বাকিগুলো ওয়েজ আমরা বসাই দিই চলো আগের মতো সিস্টেমেই। এখানে একটা ওয়েজ, এখানে একটা ওয়েজ, এখানে একটা ওয়েজ, আর বাকিগুলো শুধু এইচ। একটা হলো, আমাদের এরকম 3টা আঁকাইতে হবে। চলো আরেকটা আঁকাই। ওকে, মিউজিক শেষ হতে হতে আমাদের আঁকাও শেষ হয়ে গেছে। এখন 5 নাম্বার কার্বনে এইচটা মিস করছিলাম, থ্যাংক ইউ নসীন বলার জন্য। তাহলে আমরা এখন কি করব, দেখো ইজি, তোমরা হয়তো বা বুঝে গেছো, যারা সেলোবায়োজ আঁকাইতে পারো তারা কিন্তু জানো কি করতে হবে। এখন আমি একটু হাত দেখতে চাই, হাত তুলো যে আমাকে বলতে পারবে এখন আমি কি করব। কে বলতে পারবো আমাকে এখানে লাইভে যে আমার এখন কি করা উচিত? নওশাদ, ওকে, নওশাদকে সুযোগ দিব আমরা। নওশাদ আছে, ফাহিম আছে, নওশাদ আগে হাত তুলেছে, তাহলে নওশাদকে আগে সুযোগ দিই। আচ্ছা নওশাদ ভাই বলো তো আমি এখন কি করব, কি করা উচিত এখন আমার? হ্যাঁ, পানি অপসারিত করবো ভাইয়া। আচ্ছা, পানীয় প্রসরটা কিভাবে করব? ভাই এখানে ওএইচ আর ওএইচ দুইটা মিক্সড, ওএইচ ওএইচ থেকে ভাইয়া আহ, দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন চলে যাবে, শুধু এখানে অক্সিজেন থেকে যাবে। আচ্ছা ঠিক আছে, এবং তুমি একটু আমাকে বলো তো এটা কত কত কার্বনের মধ্যে হবে? হ্যাঁ, 1 আর 4। ভেরি গুড, দেখছো শিখে গেছে আমরা সবাই। থ্যাংক ইউ নওশাদ, থ্যাংক ইউ। তাহলে ও তো আমাদের বলেই দিল আসলে আমাদের কি করতে হবে। তাহলে এখন 1 আর 4-এ এই যে ওইস আছে, ওইস থেকে কি বের হবে? ওইস থেকে এখনো পানি বের হয়ে যাবে। হ্যাঁ, আমি মাইনাস পানিটা লিখলাম না, নাকি লিখেই দিই, অনেকে আবার কনফিউজ থাকবে। এখান থেকে এখনো পানি বের হবে, এখান থেকে এখনো পানি বের হবে। ঠিক আছে, এখনো পানি বের করলে লাস্টে থাকবে কি? লাস্টে থাকবে শুধুমাত্র ও। ঠিক আছে, তাহলে ওএইচ গুলো আগে মুছে দিই।
এই ওএসটা মুছে দিলে এখানে থাকবে শুধু ও। আচ্ছা, মুছার কাজটা ওইদিকেও করে ফেলাই, চলো। তাহলে এখানে আমরা ওএসটা মুছে দিলাম, থাকবে শুধু ও। এবার এটাকে আমরা কি করব, লিংক করব। দিলাম লিংক করে, ওকে। এবার নেক্সট স্টেপে আমার কি করা উচিত, কে হাত তুলে বলতে পারবা, কে বলতে পারবা? অন্য কাউকে সুযোগ দিই। নেক্সট স্টেপে কি করা উচিত এখন আমার? নওশাদ একবার বলছে, ফাহিমকে সুযোগ দিই। ফাহিম ভাইয়া, ফাহিম বলো ভাইয়া, এখন আমার কি করা উচিত? ব্রেকেট দিব। ব্র্যাকেট দিব, তাই না? ওকে, তাহলে এখন আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেটটা আমরা যদি একটা এইখানে দিই, আরেকটা ব্র্যাকেট কোন পজিশন বসবে, এ তে না বি তে, বলো সবাই লেখো। আরেকটা ব্র্যাকেট কোন পজিশনে বসবে, এ তে বসবে না বি তে বসবে, সবাই লিখবা। আমি সবারটা দেখতে চাই, দেখি কারা কারা বুঝছো, কারা কারা বোঝো নাই। বাহ, সবাই দেখি রাইট অ্যান্সার, সবাই দেখি রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার ইজ এ, রাইট অ্যান্সার ইজ এ। তার মানে এইখানে বসবে, মানে এই সাইডে বসবে। আমি মুছে দিই, এ বিটা মুছে দিই। আরেকটা ব্র্যাকেট বসবে এইখানে, এবং এখানে দিব আমরা এন। কে বলতে পারবে আমি যদি বি পজিশন দিতাম তাহলে কি হতো? সাজ্জাদ, দেখি সাজ্জাদ কি বলে। কি হতো আমি যদি বি পজিশনে দিতাম? বি পজিশনে দিলে ভাই যে এই বাম পাশের এইখানে ব্র্যাকেটটা ওর একটু আগে হতো। হ্যাঁ, ও এর পরে হতো, সেক্ষেত্রে কি ঝামেলা হইতো? সেখানে ভাই যে এটাই হয়ে যেত। কি হতো মানে হচ্ছে একই ব্র্যাকেটের মধ্যে দুইটা গ্লাইকোসিডিক বন্ধন চলে আসতো, তাই তো? এটাই হচ্ছে আনসার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে আমার কার স্ট্রাকচার, এই হচ্ছে আমার সেলুলোজের স্ট্রাকচার, সেলুলোজ। এই হচ্ছে আমার সেলুলোজের স্ট্রাকচার। দেখছো কত ইজি, কত ইজি, তাই না? আচ্ছা, সেলুলোজ কোথায় কোথায় পাওয়া যায় এটা মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে তুলি কার মাতা, মানে তুলিকার মা, তুলিকার আম্মা, হ্যাঁ, মানে তুলি একটা মেয়ে, তার সে কার মা, এটা জিজ্ঞেস করতেছে। এটা মনে রাখার টেকনিক হচ্ছে তু থেকে মনে রাখবা তুলা, তুলাই সেলুলোজ পাই। লি থেকে মনে রাখবা লিলেন, লিলেন না লিনেন, লিলেন, লিলেন কাপড়, হ্যাঁ লিলেন। কা থেকে মনে রাখবা কাঠ, কাঠও তৈরি হয় কি দিয়ে? সেলুলোজ দিয়ে, যেহেতু গাছ। মা থেকে মনে রাখবা মাটি, কেমন মাটি? জৈব মাটি। কেমন মাটি? জৈব মাটি। আর তার থেকে মনে রাখবা তৃণলতা, 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 তুলিকার মাতা। এগুলোর মধ্যে আমরা কি পাই? এগুলোর মধ্যে আমরা সেলুলোজ পাই। তার মানে সুন্দরভাবে যদি আমরা বলতে চাই, একটা গাছের পাতা থেকে শুরু করে একটা গাছের যা পাচ্ছি সবটাই আসলে কি আমার সেলুলোজ। ম্যাক্সিমামটাই কি? ম্যাক্সিমামটাই হচ্ছে আমার সেলুলোজ। এবং কোষ প্রাচীরের, সেল ওয়াল এর, কোষ প্রাচীর মানে সেল ওয়ালের প্রধান উপাদান, প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। আর আমাদের পাকস্থলীতে সেলুলেজ নামের এনজাইম থাকে না, যার কারণে আমরা কি করতে পারি না, সেলুলোজ খেয়ে হজম করতে পারি না, গাছের পাতা খেয়ে হজম করতে পারি না। কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি এদের পাকস্থলীতে সেলুলেজ এনজাইমটা থাকে, যার কারণে তারা এই সেলুলেজ বা পাতা খেয়ে কি করতে পারে, হজম করতে পারে। কিছু কিছু পাখি আছে কাঠঠোকরা, যারা কাঠঠোকরা পাখি, এদের পাকস্থলীতে সেলুলেজ এনজাইম থাকে, যার কারণে তারা কাঠ টুকরে টুকরে কাঠ খেয়ে খেয়ে হজম করতে পারে, বাট এটা আমরা পারবো না। বুঝতে পারলাম? এখন বলতে পারো শাকসবজি কিভাবে হজম করি ভাইয়া? শাকসবজি যখন আমরা সিদ্ধ করি, তখন সিদ্ধ করার ফলে তখন এই বনগুলা ভেঙে যায়, তখন সেগুলাকে সহজে কি করা যায়, ডাইজেস্ট করা যায়। তখন আমরা র্যাফেজটাকে খাই, র্যাফেজ মানে কি, আঁশটাকে তখন আমরা খাই, ঠিক আছে? সিদ্ধ করার ফলে এটা পসিবল হয়। বুঝতে পারলাম? হ্যাঁ, প্রমা ঘোষ ঠিক বলেছো, দুইটা বন্ধন হয়ে যেত, দুইটা গ্লাইকোসিডিক বন্ধন হয়ে যেত, ঠিক। তাহলে এই হচ্ছে পড়লাম আমরা কি, আমরা সেলুলোজ পড়লাম, ওকে। তাহলে এখন আমরা ইন এ ওয়ার্ড প্রত্যেকটা কাজ বলবো, হ্যাঁ, কোনটার মধ্যে আমরা কি কাজ পাচ্ছি প্রত্যেকটা বলবো। আমি আমার ভিডিও এই জন্য অন করে দিলাম, একটু কথা বলবো তাই।
টাকা পয়সা নিয়ে কথা বলবো না, টাকা পয়সা নিয়ে কথা বললে কেন জানি সব পোলাপান গায়েব হয়ে যায়। আচ্ছা, তাহলে কি বললাম, তাহলে ঘাস সিদ্ধ করে কি হজম করতে পারবো না? ঘাস সিদ্ধ করে হজম করতে পারবো না। হ্যাঁ, একজন প্রশ্ন করছে ঘাস আর নর্মাল যেগুলা, তাহলে তো আমরা ধরো এই ইয়ের পাতা কি বলে, কলা গাছের পাতা আর কাঁঠাল গাছের পাতাও চাবাই চাবাই খাইতে পারতাম ইয়ের মতো, কি বলে, গরুর মতো। ওটা পসিবল না। কিছু কিছু শাকসবজি যেগুলো আমরা খাই ওইগুলার বন্ড গুলা খুব লুজ থাকে, লুজ বন্ড থাকে। আর লুজ বন্ধন থাকার কারণে ওগুলাকে সহজে সিদ্ধ করলে পরে ওটা খাওয়ার উপযোগী হয়। আসিফ আল আরাফ, বলো ভাইয়া কি বলতে চাও? ভাইয়া আমরা যে ভাত খাই, এই হুম। ভাতের প্রত্যেকটা দানায় কি ভাইয়া স্টার্চের 200 থেকে 2 লক্ষ থাকে, বন্ধন থাকে? আচ্ছা, এটা 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 খুবই কমপ্লেক্স একটা কোশ্চেন, বাট খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে এক অণু ভাতে, মানে একটা ভাতে কয় অণু জি ভাইয়া। স্টার্চ থাকে সেটাকে তোমাকে বের করতে হবে। একটা ভাতে কয় অণু স্টার্চ থাকে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে? এই জন্য তোমাকে যেটা করতে হবে, গ্রাম আণবিক ভর, এই বিষয়টা ক্লিয়ার থাকতে হবে। গ্রাম আণবিক ভর, আমরা মোলের ধারণা পড়ছিলাম না, মোলের ধারণা। তোমাকে জি ভাইয়া। সবার আগে যে কাজটা করতে হবে, এক অণু স্টার্চ সেটাকে তুমি ধরো 2 লক্ষ গ্লুকোজ ধরলা, ধরো 1 লক্ষ, জি সহজ ভাইয়া। ভাবে আমি ধরি 1 লক্ষ। আচ্ছা, 1 লক্ষ গ্লুকোজ এখানে আছে, তাহলে একটা গ্লুকোজের আণবিক ভর কত সেটা তোমাকে বের করতে হবে। বের করে সেটাকে 1 লক্ষ দিয়ে গুণ করতে হবে। তাহলে এক অণু স্টার্চের তুমি কি পাবা? আণবিক ভর পাবা। ভয় পাবো। ওই জি আণবিক ভাইয়া। ভর সংখ্যক ভাত যদি তুমি নাও তখন তুমি 1 অণু পাবা। এটা তুমি একটু ক্যালকুলেশন ও। করে বের করো। মানে এখানে তোমার মোলের ধারণার হেল্পটা নেওয়া লাগবে। যদি ওটা বায়োলজির অংশ না, বায়োলজিতে জিন্দেগিতে ভুলে এরকম প্রশ্ন আসবে না, বা তোমার যদি ইচ্ছা থাকে তুমি এই মোলের ধারণা, 1 অণু গ্লুকোজের আণবিক ভর কত, এটা দিয়ে তোমাকে 1 অণু স্টার্চের আণবিক ভর বের করতে হবে। তারপরে জি ভাইয়া। 1 গ্রাম ভাতে কতটুকু থাকে তুমি বের করতে পারবা। তাহলে তোমার কি করতে হবে, একটা ভাতের দানা, একটা চালের দানার ওজনও তোমার বের করতে হবে, তারপর তুমি পারবা। তোমাকে মেন মেন জিনিসগুলো বলে দিলাম, এখন তুমি বের করো। আনসার পাইলে আমারে বইলো। না ভাইয়া, এমনি সাধারণত ভাইয়া 2 লক্ষ যদি ধরি ভাইয়া একটা হ্যাঁ ভাতের হ্যাঁ, অনুতে। না একটা ভাতে 2 লক্ষ থাকে না, একটা ভাতে 1 অণু স্টার্চ হয় না, সম্ভবই না। 1 অণু স্টার্চের দেখো, এক মোটামুটি আমি আমার যতটুকু মনে আছে, 1 অণু গ্লুকোজের আণবিক ভর মনে হয় 180 সম্ভবত। আমরা বের করতে পারি আচ্ছা C6H12O6 ভাইয়া। দিয়ে। কেউ একজন বের করো, বের করে আমাকে একটু বলো যে 1 অণু গ্লুকোজের আণবিক ভর কত। C6H12O6, তার মানে কার্বন 6টা, তাহলে 6 কার্বন 6 12 72, 72 যোগ 12, 72 যোগ 12 কত হয়? 84। আর O6, তাহলে 16 গুণ 6 কত? 16 গুণ 6 কত? 16 গুণ 6 হচ্ছে ভাইয়া 96। হুম, 96 ভাইয়া, প্লাস আচ্ছা 96 আর 84। 180। এই যে আমি বলছিলাম আগে 180 হবে, সেই পড়ছিলাম কবে ইন্টারে, এখনো মনে আছে 180। তাহলে গ্লুকোজের আণবিক ভর হচ্ছে 180। হ্যাঁ, তালহা জুবাইর রাইট অ্যান্সার দিছো। তাহলে 180 গ্রাম গ্লুকোজ যদি আমি নেই তাহলে হবে এক মোল। বুঝছো? আচ্ছা। অনেক 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 কিন্তু। এখন একটা ভাতের ওজন কি 180 গ্রাম পসিবল? এটা না ভাইয়া, তাহলে একটা impossible। ভাতের দানায় কয় মোল স্টার্চ আছে সেটা তোমায় বের করতে হবে। এখানে আরো কথা আছে, আরো কথা আছে। এক দানা চাল বা এক দানা ভাতে পড়ে যায়, চালের কথা বলি। এক দানা চালের মধ্যে যে সবটাই তোমার স্টার্চ তা কিন্তু না, তা কিন্তু না। এখানে কিন্তু পানি আছে, প্রোটিনও আছে, ওইগুলো তোমার বাদ দিতে লাগবে। পানি তো মনে হয় থাকবে হচ্ছে 60%, তাই না? একটা উদ্ভিদের 60% তো পানি। জি ভাইয়া। এখন তুমি ভাতের বেলায় করলে ভাত তো পানিতে ফুলে আরো বেশি মানে মোটা হয়ে যায়। ভাতের হিসাব করার দরকার নেই, চালের হিসাব করো। একটা চালের মধ্যে তুমি ধরতে পারো একটা চালের ওজন যত, সেটাকে তুমি 30% করবা, 30%, তাহলে তুমি স্টার্চ পাবা। এখন তুমি আগে চালের ওজন করো। আগে একজন লেখছে যে ভাতের ওজন আগে মাপো। ভাইয়া থাক তাহলে ভাইয়া। ভয় পেয়ে গেছি না? ভয় পাইছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম ভাই। তো যেটা বলতেছিলাম, তাহলে আমরা পাইলাম 3টা পলিস্যাকারাইড। 3টা পলিস্যাকারাইড, আঙ্গুল দেখা যায়? হ্যাঁ 3 দেখা যায় তো না? হ্যাঁ দেখা যায়। 3টা পলিস্যাকারাইড পাইলাম, স্টার্চ, সেলুলোজ আর গ্লাইকোজেন। স্টার্চ, সেলুলোজ আর গ্লাইকোজেন। এর মধ্যে আমরা প্রথমে স্টার্চ পড়লাম। স্টার্চের ব্যাপারে কি বললাম? স্টার্চ থাকতেছে হচ্ছে খাদ্যশস্যে, যেমন ভাত নিয়ে এতক্ষণ কথা বললাম, ভাত, ডাল, গম, ভুট্টা, আলু, আলু, তারপরে থাকে, এগুলোর মধ্যেই থাকে মোটামুটি কমন। জব, এগুলোই কমন। এগুলোর মধ্যে আমি পাবো স্টার্চ। এখনো স্টার্চ কি 200 থেকে 2 লক্ষ গ্লুকোজ দিয়ে তৈরি। তোমরা যখন বইয়ে পড়বা তোমরা অ্যামাইলোজ, অ্যামাইলোপেকটিন নামের আরো অনেক জিনিস পাবা, ওগুলো পরে, ওগুলো আপগ্রেড, ওগুলো পরে।
এখন আমরা বেসিকটা শিখি। হ্যাঁ, আমরা তো কলেজে উঠবো, আমাদের এই চ্যাপ্টার আবার আসবে, তখন আমরা আরো ডিটেলসে জানবো। এখন আমি তোমাদের সবকিছু কভার করে দিচ্ছি, 2-4টা জিনিস আমি বাদ রাখতেছি, আমি এটা আগেই স্বীকার করে দিচ্ছি, আমি 2-4টা জিনিস ইচ্ছা করে বাদ রাখতেছি। ওই জিনিসগুলা পড়াইতে গেলে তোমরা শুধু শুধু কনফিউজড হয়ে যাবা, বায়াসড হয়ে যাবা। তোমাদেরকে এখনই শুরুতে বায়াসড করার কোনো মানে হয় না। 2-4টা জিনিস ইচ্ছা করে আমি স্কিপ করতেছি। হ্যাঁ, ওইগুলা স্কিপ মানে এই না যে এগুলো তোমাদের পড়ানো হবে না, বা এগুলো না জানলে যে তোমার খুব আহামরি ক্ষতি হয়ে যাবে, এমনও কিন্তু না। বাট তোমার যাতে বায়াসড না হয়, এই জন্য তোমাদের আমি জিনিসগুলো এখনই বলতেছি না। আচ্ছা, তাহলে স্টার্চের মধ্যে আমরা এগুলা পাবো। ওকে, স্টার্চের ব্যাপারে একটা মজার জিনিস বলি। স্টার্চ মানে ভাত, ভাতের মধ্যে তুমি যে আয়োডিন দাও, কি দাও? আয়োডিন। আয়োডিন দিলে এটা কি হয়ে যাবে জানো? এটা বেগুনি বর্ণ ধারণ করবে। তাহলে স্টার্চের মধ্যে যদি আয়োডিন দিই তাহলে কি বর্ণ ধারণ করে? বেগুনি বর্ণ ধারণ করে। এই কথাটা আমরা মাথায় রাখতে পারি। স্টার্চের উপর আয়োডিন দিলে কি বর্ণ ধারণ করে? বেগুনি বর্ণ ধারণ করে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। হ্যাঁ, আচ্ছা, স্টার্চ কেমন? স্টার্চ কি মিষ্টি? স্টার্চ মিষ্টি না। তাহলে এটা কি? এটা সুগার না, এটা হচ্ছে নন সুগার। ভাত খেতে কি না? মিষ্টি না। আর একটা ধর্ম লেখা আছে স্টার্চের মধ্যে, সেটা হচ্ছে স্টার্চ হচ্ছে পাউডারের মতো। স্টার্চ কেমন? পাউডারের মতো। এটা ধর্ম, স্টার্চের ধর্ম। এটা কিভাবে মনে রাখতে পারি ভাইয়া? আচ্ছা, আমরা কি করি? আটা যে বানাই, আটা দেখতে কেমন? আটা কেমন? আটা, আটা বাজার থেকে কিনে আনি, ওটা কেমন? পাউডার না? পাউডার। তাহলে এটা মনে, এভাবে মনে রাখতে পারি আমরা। আমাদের বৈশিষ্ট্য মুখস্থ করার দরকার নাই, আমরা রিয়েল লাইফ থেকে চিন্তা করবো। তাহলে স্টার্চের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা দানাদারও হতে পারে, এটা পাউডারের মতো হতে পারে। এদের বর্ণ কেমন? সাদা। এদের বর্ণ কেমন? সাদা। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা পাউডার যত হয় সাদা হয়। ঠিক আছে, সাদা হয়। আচ্ছা, একজন বলছে লিঙ্কেজটা লিখতে। সেলুলোজের লিঙ্কেজ 1-1-4 লিঙ্কেজ, বিটা ডি গ্লুকোজ অন 4 লিঙ্কেজ, বিটা ডি গ্লুকোজ অন 4 লিঙ্কেজ। ওকে, তারপরে স্টার্চ থেকে আমরা কি জানতে পারি? আরো স্টার্চ থেকে আমরা জানতে পারি এটাকে আমরা খাদ্যশস্য হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, স্টার্চ থেকে আমরা জানতে পারি এটা আলফা বিটা আলফা ডি গ্লুকোজে অন 4 লিঙ্কেজ, এটা একটা বৈশিষ্ট্য জানতে পারি। আমরা একটা বলতে পারি বৈশিষ্ট্য স্টার্চে, সেটা হচ্ছে স্টার্চকে যদি আমরা হাইড্রোলাইসিস করি। হাইড্রোলাইসিস মানে কি? হাইড্রোলাইসিস মানে হচ্ছে হাইড্রোলাইসিস মানে হচ্ছে তোমার পানি বের করে দেওয়া। তাহলে স্টার্চকে হাইড্রোলাইসিস করলে বা ভাঙলে আমরা অনেকগুলো গ্লুকোজ পাবো। একজন বলছে আয়োডিন মানে তো লবণ, লবণ দিয়ে খাইলে তো আমরা ভাতে বেগুনি হয় না, তার মানে আমাদের আয়োডিন মানে ভাতের লবণে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন নাই, এই জন্য এটা হয়। আর অত পরিমাণ আয়োডিন থাকেও না, যেটা মানে তুমি যদি অনেক বেশি আয়োডিন ঢালো, মানে এটা কেমনে তুমি করতে পারবা? আয়োডিনের দ্রবণের মধ্যে তোমাকে, তখন তুমি যদি ভাতটা চাও তখন দেখবা এটা নীল বেগুনি হয়ে গেছে। একটা রাসায়নিক বিক্রিয়া করে অন্য একটা পদার্থ তৈরি করে, তখন এই কারণে এটা বেগুনি হয়ে যায়। এটা কেমিস্ট্রির অংশ, আমাদের বায়োলজিতে আমি এত ডিটেলসে যাবো না এখানে। ঠিক আছে, অনেক বেশি আয়োডিন হওয়া লাগবে। লবণে তো অতি হালকা, রিয়েল লবণ তুমি ভাতে দিলে দেখবা হালকা হালকা একটু বেগুনি টাইপের হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেগুনি বা নীল বর্ণ হয়ে যাচ্ছে। ওকে, তো এই যে হচ্ছে আমরা স্টার্চ থেকে বলতে পারি। ওকে, আচ্ছা, সেলুলোজ থেকে কি বলবো? সেলুলোজ থেকে আমরা বলবো যে সেলুলোজ হচ্ছে উদ্ভিদে পাই। তুলা, লিনেন, কাঠ, মাটি, তৃণলতা, অর্থাৎ তুলিকার মাথা, এই টেকনিক আমরা মনে রাখতে পারি। এগুলোর মধ্যে আমরা কি পাবো? এগুলোর মধ্যে আমরা সেলুলোজ পাবো। উদ্ভিদের স্ট্রাকচারটাই তৈরি হয় সেলুলোজ দিয়ে। সেলুলোজের অনেক ব্যবহার ভাই, সেলুলোজের ব্যবহার পরীক্ষায় আসে মাঝে মাঝে। আমি তোমাদের একটু বলি, গল্পে গল্পে বলি। এই যে আমি যে বসে আছি, আমার খুব নাক চুলকাচ্ছে কেন জানি। আচ্ছা, তাহলে আমি যে বসে আছি, আমি যে কাঠের মধ্যে বসে আছি, কাঠ কি আমরা দেখাই? টুল। এই যে টুল, আমার পাশেও একটা টুল আছে, দেখা যাইতেছে কিনা জানি না, এই যে একটা টুল। হ্যাঁ, এটা কাঠ। কাঠ, তাহলে কাঠটা কি দিয়ে তৈরি? কাঠটা হচ্ছে তোমার গাছ থেকে তৈরি। দেখি একটু ঝাড়ুটা, ঝাড়ুটা দেখি, ঝাড়ু। এই যে ঝাড়ু, 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 এই যে দেখো ঝাড়ুর সামনে যে ফুলগুলো, হ্যাঁ, ঝাড়ুর সামনে যে ফুল, এগুলো কিন্তু গাছ থেকে আসে, এটা কিন্তু সেলুলোজ। ঠিক আছে, ঝাড়ুর মাথার যে এই যে যেগুলো দেখা যাচ্ছে, যে এইগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু সেলুলোজ, এগুলো কিন্তু সেলুলোজ। ঠিক আছে, তাহলে সেলুলোজে কিন্তু ভরপুর। আচ্ছা, আমাদের এই যে বইয়ের পাতা, এই যে বইয়ের পাতা, বইয়ের পাতা আসে কোন জায়গা থেকে? বইয়ের পাতা আসে কিন্তু গাছ থেকে। ঠিক আছে, গাছের কাঠ থেকে কিন্তু বইয়ের পাতা বানায়, এটাও সেলুলোজ। আমরা টিস্যু ইউজ করি, ওয়াশরুমে ইউজ করি, মুখ মোছার জন্য আমরা টিস্যু ইউজ করি। হ্যাঁ, এই যে আমার ধারে কাছে আছে টিস্যু, এই টিস্যু কিন্তু কি? টিস্যু কিন্তু সেলুলোজ। ওকে, হয়ে গেছি। এই টিস্যু কি? সেলুলোজ। আর সেলুলোজ কোথায় পেতে পারি? আর সেলুলোজ পাইতে পারি, আচ্ছা, সেলুলোজটাকে ব্যবহার করে বিস্ফোরক হিসাবে নাইট্রেট যৌগের সাথে, নাইট্রেট NO3 NO2 এইসব নাইট্রেট যৌগের সাথে সেলুলোজ মিশিয়ে বিস্ফোরক পর্যন্ত বানানো হয়। ওকে, আচ্ছা, আর পেতে পারি আমরা সেলুলোজে ফটোগ্রাফিক ফিল্ম, আমরা যে ছবি তুলি না, ছবি, এই ছবির ফিল্মেও কিন্তু কি, এই ফিল্মটাও কিন্তু এই সেলুলোজ দিয়ে তৈরি হয়। ওকে, তারপর হচ্ছে অনেক পশুর খাদ্য হচ্ছে সেলুলোজ, যেমন কি গরু, ছাগল, হাঁস, মুরগি, যারা হচ্ছে ঘাস খায়, যারা হচ্ছে গাছের পাতা খায়, তাদের কিন্তু সেলুলোজ খাচ্ছে। কাঠ ঠোকরা টাইপের যে প্রাণীগুলা আছে, যারা হচ্ছে কাঠ টুকরে টুকরে খায়, এগুলো কিন্তু কি হচ্ছে? এই সেলুলোজের ফলে কিন্তু তারা বেঁচে থাকতেছে। ওকে, তাহলে সেলুলোজ দিয়ে কিন্তু আমরা ঘিরে আছি, আমাদের আসবাবপত্র যা কিছু বলি না কেন সব হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। ইন এ ওয়ার্ড, উদ্ভিদ উৎস যেগুলো, সেগুলো হচ্ছে সেলুলোজ। সেলুলোজের ব্যবহার প্রচুর, বাণিজ্যিক ভাবে সেলুলোজের ব্যবহার প্রচুর। ঠিক আছে, আচ্ছা,
আর স্টার্চের ব্যবহারও তো প্রচুর হওয়া উচিত, কারণ আমরা খাদ্যশস্য হিসেবে স্টার্চ পাই। তাহলে সেলুলোজ আর স্টার্চ বোথ অফ দেম আর এ ভেরি গুড সোর্স অফ ট্রেড, বিজনেসের একটা গুড সোর্স। বিজনেসটা কিন্তু হচ্ছে সেলুলোজ আর স্টার্চকে কেন্দ্র করে। আমরা ধান, গম, ভুট্টা, আলু বিক্রি করতেছি, হচ্ছে এগুলো হচ্ছে স্টার্চ। আমরা আসবাবপত্র বিক্রি করতেছি, কাগজ বিক্রি করতেছি, সেলুলোজ। আর গ্লাইকোজেনটাকে এভাবে করে অ্যাভেলেবেল থাকে না, গ্লাইকোজেনটাকে সেভাবে করে আমরা পাই না, কারণ আমাদের বডিতে তৈরি হচ্ছে। তবু যদি আমরা বাজার থেকে কলিজা কিনে অথবা মাংস কিনে যদি খাই, সেক্ষেত্রে আমরা গ্লাইকোজেনটাকে খেতে পারি। হ্যাঁ, তো জেনারেলি গ্লাইকোজেনটা এত হাতের কাছে এভাবে অ্যাভেলেবেল হয় না। প্রাণী দেহে গ্লাইকোজেনটা স্টোর থাকে কোথায় কোথায় স্টোর থাকে, লিভারে স্টোর থাকে, আর আমাদের যে মাসেলের ভিতরে মাংসপেশিতে কি থাকে, মাংসপেশিতে গ্লাইকোজেনটা স্টোর আকারে থাকে, এবং এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। ওকে, তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের এই পলিস্যাকারাইডের কথাবার্তা। পলিস্যাকারাইডের মধ্যে আর তেমন কিছু নাই, এইটুকু আছে আমাদের পলিস্যাকারাইডে, এবং এর মধ্যে আমরা কার্বোহাইড্রেট কি কি বলতে পারি, শেষ বলতে পারি। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আসিফ রায়হান হাত তুলে আছে, কখন থেকে হাত তুলছে খেয়ালও করি নাই। আসিফ রায়হান ভাইয়া বলো। ভাইয়া কৃত্রিম স্টার্চটা কি জিনিস? যে কোনো কিছু তুমি যদি ল্যাবরেটরিতে বানাইতে পারো সেটাই কৃত্রিম, বুঝছো? ল্যাবরেটরিতে তুমি যদি স্টার্চ বানাও এভাবে করে করে, তাহলে সেটাই হচ্ছে কৃত্রিম স্টার্চ। ফটোগ্রাফিক ফিল্ম এগুলো এভাবে তৈরি করা হয়। কাগজ অনেক সময় মানে সরি কৃত্রিম ভাবে কিছু স্টার্চ তৈরি করা হয়, আমরা ট্রাই করে এটা বানানো, সেটা কৃত্রিম স্টার্চ। এটা ট্রাই করা হচ্ছে, এটা দিয়ে চেষ্টা করা হচ্ছে যে ভাতের বিকল্প কিছু বানানো যায় কিনা, দেখা যাক হয় কিনা আসলে। বাট সেটাকে খাওয়ার উপযোগী এখনো করা সম্ভব হয় নাই। কারো কোনো কোশ্চেন থাকলে হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। এখনই কেউ পালায়ও না, অ্যানাউন্সমেন্ট আছে। আসিফ আল আরাফ, বলো ভাইয়া। ভাইয়া যে আপনি যে বলেন ভাইয়া সেলুলোজ থেকে ভাই বিস্ফোরকও তৈরি করা যায়, হুম। তাহলে ভাই কি ঝাড়ু দেখে ভাই বিস্ফোরক বানাবে ভাই? না, পড়বা তোমরা টিএনটি, টাইনাইট্রোটলুইন, এটা পড়বা তোমরা কেমিস্ট্রিতে, জৈব যৌগে পড়বা। হ্যাঁ, ওইখানে দেখবা জৈব যৌগ দিয়ে তোমাদের টিএনটি শিখাচ্ছে, টাইনাইট্রোটলুইন, এটা হচ্ছে বোমা শিখাবে। পুলিশে ধরে নিয়ে যাবে। ভাই ভালো লাগছে ভাই, ঝাড়ু দিয়ে বানাতে পারলে ভালো হতো। ঝাড়ু দিয়ে হবে না, ঝাড়ুর উপাদান দিয়ে হইতে পারে। হ্যাঁ, তবে এগুলা 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 আসলে আমার পড়ানোর কাজ না, এগুলো কেমিস্ট্রিতে পড়াবে, কেমিস্ট্রিতে তোমাদের টিএনটি বানানো শিখাবে। আর আমরা তো এখানে ইয়ে করি, মানে আমাদের স্কুল লেভেলে তো, কলেজ লেভেলে এগুলো শেখানো হয় না, বাট বিদেশি ইউনিভার্সিটি যেগুলা বা কলেজ যেগুলো আছে ওইসব জায়গায় কিন্তু টিএনটি বানানো শেখায়, ল্যাবরেটরির মধ্যে শেখায়, বাট অতি অল্প পরিসরে, এবং বিস্ফোরণ হয়ে যায় মাঝে মাঝে। বাট তেমন কিছু হয় না, যে বানাচ্ছে তার মুখ টুক নীল হয়ে যায় আর কি। তাছাড়া আচ্ছা, তেমন কিছু হয় না। আমরা দেখি না বিভিন্ন প্রোগ্রামে হুম করে হয়ে যায় কিছু একটা, আর পুরো মুখ যে পুরো একদম নীল সবুজ হয়ে যায়। হ্যাঁ, ওইগুলা। ভাই আমাদের দেশে বানাইলে ভাই মিলিটেন্ট বানাই দিবে ভাই, জঙ্গি জঙ্গি বলবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো তো আমরা ভালো মানুষ, আমরা এগুলা করবো না। হ্যাঁ, মানে বেসিক্যালি বিদেশেও সীমিত আকারে টিএনটি করা হয়। এলাহি খুব সুন্দর করে বলছে, সীমিত আকারে টিএনটি, সীমিত আকারে টিএনটি বানায় ব্লাস্ট করা হয়। ওকে, ঠিক আছে। আর ঠিক কারো আছে কোনো ভাই, কিছু থ্যাংক ইউ। জানার আছে? ওয়েলকাম ভাই। আর কারো কোনো জানার আছে? ভাই তোরা কেউ পালায় যাইস না, হ্যাঁ? টাকা পয়সার কথা বললে পালায় যায় সব। 2 তারিখে আমরা কি পড়বো? 2 তারিখে আমরা অ্যামাইনো অ্যাসিড পড়বো, প্রোটিন পড়বো। অনেক তো কার্বোহাইড্রেট পড়লাম। আমরা বলছিলাম এই চ্যাপ্টারে আমরা 3টে জিনিস নিয়ে জানবো, কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। হ্যাঁ, তো আমরা কার্বোহাইড্রেট শেষ। হ্যাঁ, ও কার্বোহাইড্রেট শেষ, হাত তুলে দাও সবাই। মাইক্রোফোনকে আনমিউট করে, সরি মিউট করে একটা হাত তুলে দাও। আনমিউট করো না, মিউট করে সবাই মনে মনে হাত তুলে দাও। হ্যাঁ, আমাদের ইয়ে হয়ে গেছে, কি বলে, এই কিন্তু হাত তুলে দেওয়ার অপশন আছে। ওই যে আসিফ রায়হান হাত তুলে দিছে। হ্যাঁ, সবাই হাত তুলে দিতে পারো, হাত তুলে, এই তো সবাই হাত তুলে দিচ্ছে। তৌহিদুল ইসলাম হাত তুলে দিছে, আসিফ আল আরাফ হাত তুলে দিছে। তো কংগ্রাচুলেশনস, তোমরা কার্বোহাইড্রেট শেষ করে ফেলাইছো। ওকে, তো নেক্সট দিন আমরা প্রোটিন পড়বো। প্রোটিন আরো মজা, কারণ প্রোটিনটা হচ্ছে আমাদের শরীর, উদ্ভিদ যেরকম সেলুলোজ দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, আমাদের শরীর প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে, এতদিন আমরা গাছ নিয়ে পড়লাম, এখন আমরা মানুষের শরীর নিয়ে পড়বো। হ্যাঁ, মাছ, মাংস, দুধ, ডিম, কমলা, আসমানি বেগুনি, এগুলা। ঠিক আছে, আসমানি বেগুনি আবার কোথা থেকে আসলো? তো যাই হোক, তো এগুলো নিয়ে আমরা জানবো নেক্সট ক্লাসে। প্রোটিন নিয়ে জানবো, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এখন আর কিছু বলবো না, এটা হচ্ছে যারা যারা টাকা দিবে তারাই পাবে। যারা যারা পে করবে তারাই ক্লাস করতে পারবে, বুঝছো? তাহলে নেক্সট ক্লাস হচ্ছে 2 তারিখে। 1 তারিখে নিতে পারতাম, কিন্তু 1 তারিখে আসলে আমার উদ্বাসে সারাদিন ক্লাস। ঠিক আছে, আজকে আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে 27 তারিখ, তাই না? আমার ক্লাস হবে হচ্ছে 1 তারিখ। হ্যাঁ, 1 তারিখ সারাদিন আমার উদ্বাসে ক্লাস।
এই কারণে আমি ওদের নিতে পারবো না 2 তারিখে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে টাকা পয়সা দিও, এই তো। সেকেন্ড ইয়ারে ক্লাস কবে নিবেন? সেকেন্ড ইয়ারে মানে খুবই টেকনিক্যাল প্রবলেমে আছি, খুবই খুবই টেকনিক্যাল প্রবলেমে আছি। আরো অনেক ঝামেলা আছে, এগুলো আসলে শেয়ার করা পসিবল না। এই কারণে সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু করতে পারতেছি না। আমি প্রতিদিনই চাই সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু করতে, আজকেও চাইছিলাম, পারি নাই। কালকেও ইচ্ছা আছে, যদি করি অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবা, সেকেন্ড ইয়ারের যে গ্রুপ আছে ওখানে পেয়ে যাবা। আমি প্রত্যেকদিনই সেকেন্ড ইয়ারে ক্লাস করাতে চাই, কিন্তু পারি না। ঠিক আছে, আমার তো ইচ্ছা আছে সেকেন্ড ইয়ারের ক্লাস করানো, কিন্তু পারতেছি না ভাই। আচ্ছা, তাহলে তোমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে এটা, টাকা পয়সা দিও। আজকে থেকে বিকাশ করা শুরু করো। নাম্বার তো দিয়েই দিছি, আবার দিয়ে দিচ্ছি, দাঁড়াও নাম্বার। ঠিক আছে, আমার নাম্বার দিয়ে দিচ্ছি, যারা হারাই ফেলছো। এই আমি নাম্বার আমি চ্যাটে লিখে দিলাম সবার জন্য, এটাই বিকাশ নাম্বার, বিকাশে সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পর অবশ্যই আমার একটা ফোন দিয়ে জানাবা যে ভাই আমি টাকা দিছি, এবার তখন তোমার নোট করে রাখবো। আর নেক্সট দিন শুধুমাত্র তারাই ক্লাস করতে পারবে যারা হচ্ছে পেমেন্ট দিবে। নেক্সট দিন থেকে আমি স্ট্রিক্ট হয়ে যাবো। ওই দিন আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট দিয়ে আনতে পারবে না। তোমাদের ফ্রেন্ডকে যারা ইনভাইট দিবা, যাদেরকে তাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে আমার কাছে রেজিস্ট্রেশন করতে হবে, তখন তাকে আমি পারমিশন দেবো ক্লাসে আসার। তাহলে কিন্তু পারবে না। নূর হোসেন আলী লিখছে পৃথিবী উল্টায় ফেলছি। কেমনে ভাই, কেমনে উল্টাইলা? পৃথিবী উল্টাইলো কেমনে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, নেক্সট দিন থেকে শুধুমাত্র পেমেন্টদের কি ক্লাস করতে দিবে এবং ওয়েটিং রুম সার্ভিস অন হবে নেক্সট দিন থেকে। ওয়েটিং রুম সার্ভিস মানে হচ্ছে আজকে যেরকম তোমরা পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট ঢুকে গেছো, নেক্সট দিন পাসওয়ার্ড দিলে তোমাদেরকে ওয়েটিং রুমে বসায় রাখা হবে। আমি পারমিশন দিলে তখন তোমরা ঢুকতে পারবা। ঠিক আছে, সো দ্যাট এটাই। আর নেক্সট দিন থেকে ভিডিও গুলো আর ইউটিউবে দেওয়া হবে না, দেওয়া হবে খুব কম কম দেওয়া হবে। নেক্সট দিন থেকে তোমাদের ভিডিও লিংক দেওয়া হবে, লিংক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবা। এবং ভিডিও সাইজ খুবই ছোট, খুবই ছোট। হ্যাঁ, একটা 1 ঘন্টার ভিডিও মোটামুটি 70 এমবির মধ্যে ডাউনলোড হয়ে যায়। একটা 2 ঘন্টার ভিডিও মোটামুটি 100 বা 120 এমবির মধ্যে ডাউনলোড হয়ে যায়। খুব বেশি একটা এমবি খরচ হবে না। মানে এখন ক্লাস করে যে এমবি খরচ হচ্ছে তার 10 ভাগের 1 ভাগ খরচ হবে এমবি, তোমরা যদি সেটাকে ডাউনলোড করে নিতে চাও। বাট ডাউনলোড করলে তোমরা কিন্তু এই যে কোশ্চেন করার মজাটা কিন্তু পাবা না। তোমরা যেটা এখন কোশ্চেন করতে পারো, এই কোশ্চেন কিন্তু করতে পারবা না ডাউনলোড করে দেখলে। হ্যাঁ, কারণ কারো যদি কোশ্চেন করার দরকার না থাকে তাহলে তো আর কিছু করার না। আসিফ রায়হান, বলো ভাই। ভাইয়া এক অ্যাকাউন্ট দিয়ে 4-5 জনের টাকা পাঠানো যাবে একসাথে? পাঠাও যাবে, কোনো সমস্যা নাই, পাঠানো যাবে। একসাথে সবার টাকা পাঠাই দাও, আমার জন্য আরো ভালো হলো, ঝামেলা কম। বাট কারা কারা পাঠাইছো ওদের নাম আর ফোন নাম্বারটা আমার একটু জানাই দিবা, অথবা ফোন দিয়ে জানাই দিবা। করতে পারো, এক অ্যাকাউন্ট থেকে অনেকের টাকা পাঠাইতে পারো। যেমন হচ্ছে ওই যে ছোট ছোট পরিমাণ টাকা না দিয়ে একসাথে সবাই মিলে পাঠাই দিলা। আরেকটা করো, সেটা রিকোয়েস্ট, তোমরা 1 মাসের টাকা একেবারে পাঠাই দাও। যাতে ওই যে 15 দিনের অফার যাদের ছিল, 15 দিন পাঠাইলে আমার কোনো সমস্যা নেই, 15 দিন পাঠাইলে আমার কোনো সমস্যা নাই। বাট তোমরা 1 মাসে পাঠালে তোমাদের ঝামেলা কমবে, 15 দিন পর পর আর দেওয়া লাগবে না। হ্যাঁ, 1 মাসের ঝামেলাটা কমে যাবে। 1 মাসে তোমার 8টা ক্লাস তো পাচ্ছই, মাঝে মাঝে বোনাস ক্লাসও দিব 1-2টা। ঠিক আছে, বোনাস ক্লাস তো দেওয়াই যায়। তোমরা তো আমার ভাই ব্রাদার বোন। নওশাদ হাত তুলছে, বলো ভাইয়া। অ্যানাউন্সমেন্ট এইটুকুই ছিল। এখন যারা যারা কোশ্চেন করবা বা যারা যারা শেষ পর্যন্ত থাকতে চাও, বিনোদন নিতে চাও, তারা থাকতে পারো। এখন আমরা বিনোদন নিব, অনেক গল্প করবো। ঠিক আছে, আর রেকর্ডিং অপশনটা অফ করে দিই, এখন আর গুরুত্বপূর্ণ কোনো